আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি হালগেস্টাইন ইনফিনিটি স্কুলের আজকের বাংলা ফার্স্ট পেপার ক্লাস 8 এর বাংলা ফার্স্ট পেপার সাজেশনের ক্লাসটি নিয়ে। আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা আপু। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলো আমরা মূলত আজকের ক্লাসটায় যেটা করব, আমরা তোমাদের যে পুরো বইটা, বাংলা ফার্স্ট পেপারের পুরো বইটা, সেটা আমরা আজকে একটু থরলি দেখবো যে আসলে এখানকার কোন কোন টপিকগুলো আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা পুরো বইটা পড়ে ফেলেছো, আমি ধারণা করছি যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেখে তোমরা নিজেদের মতো পড়াশোনা করে ফেলেছো। তো এখন আমরা নতুন করে আর কিছুই পড়বো না, আমরা যা পড়েছি তার মধ্যে কোন টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর একটু ভালো মতো পরীক্ষার আগে দেখা দরকার, বা কোন অংশগুলো থেকে এমসিকিউ আসতে পারে, কোন অংশগুলো থেকে সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেইগুলো পড়বো। এবং সব গল্পের মধ্যে তো সব গল্প মানে সব গল্পের তো প্রত্যেকটাই সমানভাবে গুরুত্বপূর্ণ না। কিছু কিছু গল্প বা পদ্য রয়েছে যেগুলা বাকিগুলোর থেকে একটু স্পেশাল হয় এবং সেগুলো থেকে দেখা যায় বেশি প্রশ্ন আসে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম যে কবিতাটা এখানে, সরি, গদ্যটা এখানে দেয়া আছে সেটা হচ্ছে অতিথির স্মৃতি। তো তোমরা এটা পড়েছো, আমি ধরে নিচ্ছি তোমরা এটা শেষ করে ফেলেছো। আচ্ছা, এটা আচ্ছা, ওকে। অতিথির স্মৃতি কে লিখেছেন বলতো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো একটা জিনিস তোমাদের বলে নেই যে আমরা যে গল্প বা কবিতাগুলো পড়েছি আমাদের কিন্তু লেখক পরিচিতি খুব ভালো মতো জানতে হবে। লেখক পরিচিতির মধ্যে আমাদের কি পড়তে হবে? প্রথমে লেখকের নামের বানান খেয়াল করতে হবে, কারণ প্রশ্নে যদি থাকে, চারটা অপশন দেওয়া থাকে, চারটাতেই ধরো ধরো প্রশ্ন আছে যে অতিথির স্মৃতি গল্পটি কে লিখেছে, চারটা অপশনে চারটাতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেয়া আছে, কিন্তু চারটায় চার রকম বানান দেয়া আছে। তখন কিন্তু তোমার অনেক পাজলিং হয়ে যাবে, তুমি যে আমি তো জানি এটা লেখককে, কিন্তু আমি বানানটা ভালো মতো জানি না, তখন একটা ঝামেলা হতে পারে। যার কারণে প্রথমত তোমাদের ভালো মতো এই লেখকের নামের বানানটা ভালো মতো জানতে হবে। তারপর যেটা জন্ম মৃত্যু, এবং অনেক ক্ষেত্রে জন্ম মৃত্যুর চেয়েও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে সেই লেখকের কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে কিনা। যেমন শরৎচন্দ্র কিন্তু বেশ মানব জীবনের যে দুঃখের দিকগুলো, মানব জীবনের ইমোশনাল সাইডগুলো, সেগুলো নিয়ে লিখেছেন বেশি। আবার জীবনানন্দ দাশেরটা যদি দেখি, জীবনানন্দ দাশ কিন্তু প্রকৃতি নিয়ে, গ্রাম বাংলার প্রকৃতি, এই বিষয়গুলো নিয়ে বেশি তার যে রচনাগুলো তার অধিকাংশই আসলে এই গ্রাম বাংলার প্রকৃতি কেন্দ্রিক। তো আমরা এই বিশেষ বৈশিষ্ট্যগুলো মনে রাখবো এবং তাদের বিখ্যাত যে রচনাগুলো রয়েছে আমরা সেটার নাম মনে রাখবো, এবং এটা আমাদের পরীক্ষার জন্য মাস্ট, সবারই এটা পড়তে হবে ভালো মতো। অতিথির স্মৃতি, আচ্ছা, এই গল্পটা তো তোমরা পড়েছো, আশা করছি তোমাদের এই গল্পটা খুব ভালো লেগেছে। এবং এই গল্পের মধ্যে যেই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো আগে আগে এখান থেকে আমরা কয়েকটা এমসিকিউ দেখে নেই যে কি ধরনের প্রশ্ন। দেখো, শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাস কত সালে প্রকাশিত? 1907। তুমি হয়তো জানো যে শরৎচন্দ্রের উপন্যাস একটা আছে যেটার নাম বড় দিদি। যদি প্রশ্নে আসতো যে শরৎচন্দ্র নিচের কোনটি শরৎচন্দ্রের লেখা উপন্যাস, তখন তুমি ইজিলি দাগিয়ে ফেলতে পারতে যে বড় দিদি, আমি তো পড়েছি। কিন্তু বড় দিদি কত সালে প্রকাশিত হয় এটা কিন্তু তুমি জানো না, এটা পরীক্ষা আসলে তুমি পারতে না। তাই তোমাদের যেটা করতে হবে যে কোন লেখক কোন লেখাটা কত সালে প্রকাশ করেছে এই জিনিসটাও কিন্তু ভালো মতো জানতে হবে। তারপর দেখো এখানে, অতিথির উপবাসের মূল কারণ কি? চাকরদের মালিক বউ প্রীতি, যার কারণে মালিক বউ চাকররা যে মালিক বউয়ের প্রতি একটা তাদের একটা আনুগত্য ছিল, সেই আনুগত্যের কারণেই কিন্তু এই অতিথি, অর্থাৎ আমাদের এখানে অতিথিকে, অতিথি হচ্ছে সেই কুকুরটা, তো ওই কুকুর উপবাস থাকতো এবং তাকে খাবার দাবার দেওয়া হতো না। অল্প বয়সী মেয়েরা মোজা পরতো কেন? পা ফোলা ঢাকতে। আচ্ছা, তারপর দেখি অতিথির স্মৃতি গল্প পাঠ আমাদের কোন বোধে উদ্বুদ্ধ করে? মানবিকতা বোধ। তাহলে আমরা এই গল্পটা থেকে আমরা প্রথমত এটার লেখক পরিচিতি, পাঠ পরিচিতি ভালো মতো পড়বো এবং এটার শব্দার্থগুলো ভালো মতো জানবো আমাদের এমসিকিউ এর জন্য। এবং তার পাশাপাশি আমরা আর কি কি পড়বো আমরা একটু লিখি এখানে, যে আমরা আর কি কি পড়তে পারি এইখান থেকে। ওকে, প্রথমে হচ্ছে কি অতিথির স্মৃতি, তাই না? আমি নামটা লিখলাম। অতিথির স্মৃতি থেকে আমার যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম হচ্ছে যে মানবিকতা বোধ। এখানে যে মানবিকতা বোধ প্রস্ফুটিত হয়েছে বিশেষ করে লেখকের অতিথির প্রতি বা এই কুকুরটার প্রতি,
যে এক ধরনের মানবিকতা বোধ আমরা দেখতে পাই, ভালোবাসা দেখতে পাই, সে কিন্তু কয়েকদিনের জন্য কিছু সময়ের জন্য বাইরে ঘুরতে যায়, কিন্তু সে ঘুরতে গিয়ে যে অতিথির সাথে বা কুকুরটার সাথে তার যে একটা আত্মিক মেলবন্ধন ঘটে, পশু পাখির প্রতি ভালোবাসা, এই ব্যাপারটা এই গল্পের মূল কথা বা মূল শিক্ষণীয় বিষয় যে পশু পাখির প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য বা মানুষের যে ইমোশনাল একটা বন্ডিং, একটা আবেগ তাড়না কাজ করে, সেই আবেগ তাড়নার বিষয়টা। এবং এটা থেকে তোমার এমসিকিউ যেমন হতে পারে, তার পাশাপাশি এমসিকিউ এর চেয়ে এটা সৃজনশীলের জন্য এই পয়েন্টটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে মানবিকতার দিকটা, এবং মানবিকতার তোমরা যখন পড়বে তখন তোমরা মানবিকতার দিকটা ফোকাস করে ভালো মতো পড়বে। এবং তোমরা যখন বিভিন্ন সৃজনশীল প্র্যাকটিস করবে তখন তোমরা সৃজনশীলগুলোতেও দেখবে যে মানবিকতা রিলেটেড যে সৃজনশীলগুলো রয়েছে এগুলো তোমরা ভালো মতো আগে প্র্যাকটিস করবে। মানবিকতা, এবং তারপর আমরা দেখবো নিষ্ঠুরতা। মানবিকতা যেমন দেখানো হয়েছে ঠিক তেমনই নিষ্ঠুরতাও দেখানো হয়েছে। নিষ্ঠুরতা কে দেখিয়েছে? এই যে চাকররা, তারপরে মালির বউ, এনাদের যে নিষ্ঠুরতা, নিষ্ঠুর দিক, মানব চরিত্রের নিষ্ঠুর দিক, একটা অবলা প্রাণীর প্রতি তারা যে অবিচারটা করে, এই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠেছে, যেটা আমাদের সমাজের আশেপাশের অনেক মানুষের মধ্যে আমরা দেখতে পারি। তারা প্রাণীদের প্রতি কতটা অবহেলিত একটা মনোভাব নিয়ে থাকে বা একটা নিষ্ঠুরতার প্রকাশ ঘটায়। তো আমাদের মানবিকতা আমরা যেমন দেখি অতিথির প্রতি এই আমাদের লেখকের, ঠিক তেমনই আমরা এখানে নিষ্ঠুরতাও দেখতে পাই একইভাবে। এবং আর যেটা আমরা দেখতে পাই, যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেওঘরের প্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য। এটা তোমাদের এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন প্রশ্ন একটা এখানে আছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগে আমি লিখে নেই। দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। দেওঘর দেখতে কেমন ছিল, দেওঘরের পরিবেশটা কেমন ছিল। লেখক যখন গল্পটা লিখেছেন তখন কিন্তু আশেপাশের পরিবেশ সম্পর্কিত অনেক তথ্যই তিনি দিয়েছেন। তো এই তথ্যগুলো আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের অনুধাবনেও আসতে পারে যে দেওঘরের প্রকৃতি কেমন ছিল, বা প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, বা কোনো একটা নির্দিষ্ট দিক পয়েন্ট করে বলতে পারে ওই জিনিসটা কেমন ছিল, তখন তোমাদের এমসিকিউ লিখতে হবে। এখানে একটা প্রশ্ন রয়েছে, এই যে দেখো, অতিথি স্মৃতি গল্পের কোন পাখির উল্লেখ নেই। আমরা যদি পরিবেশ প্রকৃতিটা পড়ি যে দেওঘরের পরিবেশ প্রকৃতি কেমন ছিল, আমরা সেখানে কিন্তু পাখিগুলোর নাম পাবো যে ওখানে কি কি পাখি ছিল। দেখো, ময়না পাখি ছিল না, দোয়েল, শালিক, বুলবুলি তিনটাই ছিল। তারপর আর প্রথম প্রশ্নটা দেখো, অতিথি স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? বেনে বউ। তো তুমি যদি প্রাকৃতিক সৌন্দর্যের দিকটা ভালো মতো ফোকাস দিয়ে না পড়ো, তোমার কিন্তু এমসিকিউ গুলো মিস চলে যাবে, এবং দেখা যাবে পরীক্ষার মধ্যে অন্য ফ্রেন্ডদের গুতাগুতি করতে হচ্ছে যে এটার উত্তর কি হবে বল। তারপর দেখো, অতিথির স্মৃতি গল্পের মূল নাম কি? দেওঘরের স্মৃতি। তো এই জিনিসটা তোমরা কোথায় পাবে? দেওঘরের স্মৃতি, এইটা তোমরা যদি পাঠ পরিচিতি পড়তে যাও তখন পাবে। তো আমাদের আসলে শুরুতেই আগে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি খুব ভালো মতো পড়তে হবে। দেখো, বেনে বউ পাখি জোড়া কি রঙের ছিল? হলদে রঙের। তো ওই যে দেওঘরের প্রাকৃতিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্য, ওইটা তোমরা যখন ভালো মতো পড়বে তখন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো মতো পারবে। আচ্ছা, আমরা আর একটু উচ্চতর দক্ষতা ভিত্তিক যে প্রশ্নগুলো আসে আমরা একটু সেটা দেখি। অতিথি স্মৃতি গল্পের শিক্ষা অনুযায়ী প্রাণীর প্রতি কি ধরনের আচরণ করা উচিত? উদাসীন, সহানুভূতিশীল, নিষ্ঠুর, কৌশলী। এখন আমরা যেহেতু পরীক্ষার জন্য পড়েছি মানবিকতার দিকটি, আমরা সেখানে দেখেছি যে অতিথির প্রতি আমাদের লেখকের বৈশিষ্ট্য কেমন, লেখকের মনোভাব কেমন ছিল। আমরা দেখেছি লেখকের মনোভাব অনেক বেশি সহানুভূতিশীল ছিল। তাহলে আমরা দেখো, আমরা যেই টপিক তিনটার কথা বললাম সেই টপিক তিনটা থেকেই কিন্তু প্রশ্নগুলো বারবার আসছে। এবং তোমাদের যখন এই ফাইলটা দেয়া হবে, তোমরা আমার সাজেস্ট করা পয়েন্টগুলোর সাথে তোমরা এগুলো মিলিয়ে নিতে পারো যে এমসিকিউ কই থেকে এসেছে, কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে। কুঞ্জ বলতে কি বুঝায়? দেখো, এটা শব্দার্থ থেকে এসেছে। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ আমরা ভালো মতো শিখবো, ভালো মতো পড়বো। ভালো মতো মানে খুবই ভালো মতো। ইভেন এই যে শরৎচন্দ্রের লেখা গল্প, গ্রন্থ, উপন্যাস, এগুলো তো আমরা শিখবই। পাশাপাশি যদি প্রকাশকাল দেওয়া হয় বা কোন পত্রিকায় প্রকাশ হয়েছে বা কোন দেশে প্রকাশ হয়েছে, প্রকাশের পিছনে কোনো কাহিনী যদি দেওয়া থাকে, আমরা সেটা খুব ভালো মতো মার্ক করে পড়বো। কারণ আমাদেরকে যখন কোনো স্পেশাল কোনো একটা উপন্যাসের কাহিনী, ঘটনা বা কোন পত্রিকায় প্রকাশিত, এটা যদি বইয়ে দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং টিচাররা ওইখান থেকে প্রশ্ন করার চান্সটা অনেক বেশি। এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখি কয়েকটা আছে। তার আগে আমরা একটা বহুপদী সমাপ্তি সূচক দেখে নেই।
তানিম মামাবাড়ি বেড়াতে গেলে সেখানে একটি অসুস্থ কুকুর দেখতে পায়, সে কুকুরটি ডেকে নিয়ে খাবার ও যত্নের ব্যবস্থা করে। এক পর্যায়ে তার সাথে কুকুরটির আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। ফেরার পথে বাড়িতে চোর ডাকাতের উপদ্রব কমাতে সে কুকুরটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, এখানে আমাদের অতিথির সাথে আমরা কুকুরের বেশ ভালো একটা মিল খুঁজে পাচ্ছি। উদ্দীপকে তানিম ও অতিথি স্মৃতি গল্পের কথকের কুকুরটির প্রতি আচরণে কোন ধরনের ভিন্নতা রয়েছে? উদ্দেশ্যগত ভিন্নতা রয়েছে, কেন বলতো? এক পর্যায়ে তার সাথে আন্তরিক ফেরার পথে বাড়িতে চোর ডাকাতের উপদ্রব কমাতে। দেখো এখানে কিন্তু সে এই যে উদ্দীপকে যেটা দেখলাম তার একটা প্রধান বৈশিষ্ট্য, তার একটা প্রধান উদ্দেশ্য কি ছিল, যে এই যে চোর ডাকাতের উপদ্রব সে কমাতে চায়, যার কারণে সে ওই কুকুরটাকে নিয়ে এসেছে। কিন্তু আমাদের পড়া কবিতায় গল্পে কিন্তু অতিথির সাথে এরকম কিছু হয়নি, চোর ডাকাত নিয়ে কেউ কিছু বলেনি। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখি। তার মানে আমাদের এখানে উদ্দেশ্যগত একটা অমিল আমরা খুঁজে পাই, যে এখানে উদ্দীপকের যে কার নামটা তানিমের কিন্তু উদ্দেশ্য ভিন্ন ছিল, আবার আমাদের লেখকের কিন্তু উদ্দেশ্য ভিন্ন ছিল এক কুকুরকে কেন্দ্র করে। তারপরটাতে যাই, যদি উদ্দীপকের অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে, অবলা জীবের প্রতি মানুষের আন্তরিক সম্পর্ক, হ্যাঁ আন্তরিক সম্পর্কের কথা বলা আছে, এটা মিলবে। অসহায় জীবের প্রতি মমতা ও যত্ন, হ্যাঁ সেই মমত্ববোধ থেকেও কুকুরটির যত্ন সেবা করেছে, এটাও মিলবে। মানুষের প্রতি অবলা জীবের মমত্ববোধ, মানে উল্টাটা বলা হচ্ছে মানুষের প্রতি, যেটা আমরা দেখি অতিথি গল্পে লেখকের প্রতি অতিথিরও কিন্তু অর্থাৎ কুকুরটারও কিন্তু একটা মমত্ববোধ জন্মায়, যখন সে চলে যায় তখন তার চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে। তো এই ব্যাপারগুলো আমরা গল্পে দেখি, কিন্তু উদ্দীপকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিছু বলা হয়নি। এখানে যে কুকুরটি পাওয়া যায় এটা সম্পর্কে কিছু বলা হয়নি, যে এর তানিমের প্রতি কোনো মমত্ববোধ বা টান, এটা নিয়ে কিছু বলা হয়নি। সুতরাং এটা হবে না, 1 ও 2 হবে। প্রশ্নে কিন্তু মানে আবেগের বশে 3টাই দাগায় দেওয়া যাবে না, দেখে মনে হতে পারে যে আচ্ছা 3টাই তো ঠিক, কিন্তু আসলে না, মানেগুলো বুঝতে হবে ভালো মতো। মানুষের প্রতি অবলাবোধের জীবনবোধ, মমত্ববোধ, তো এটা আমরা যেমন গল্পে দেখেছি উদ্দীপকে কিন্তু দেখিনি। তো এই জিনিসগুলো ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে প্রশ্ন, তারপর উত্তর করতে হবে। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। ভার্সিটির ক্লাস শুরু হয়ে যাওয়ার কারণে ফারহান ঢাকা চলে যাচ্ছে। ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে সে দেখে টমি তার বগির জানালার দিকে তাকিয়ে আছে। মাত্র মাসখানেক আগে কুকুরটা তাদের বাড়িতে আসে। অত্যন্ত ক্ষুধার্ত মনে হওয়ায় ফারহান কুকুরটাকে খাবার দিয়েছিল, আর সেই থেকেই কুকুরটা সারাক্ষণ তার আশপাশে ঘুরঘুর করে। ফারহানের কেমন মায়া পড়ে যায় কুকুরটার উপর, সে নিয়মিত ওকে খাবার দিতে যায়। আচ্ছা, এটা কিন্তু আমাদের ওই মমত্ববোধের বিষয়টাই উঠে এসেছে। দেখো, বড় দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়, এখানেও সাল চাইতে পারে। আমরা যেটা বহু নির্বাচনের জন্য পড়বো সেটা আমাদের জ্ঞানমূলকে আমাদের কাজে লাগবে, সুতরাং কোনো কিছু বাদ দিবে না, বিশেষ করে লেখক পরিচিতি থেকে। তাহলে তোমাদের এই যে সৃজনশীলের যে জ্ঞানমূলক, এটাতেও তোমাদের হয়ে যাবে। চাকরদের দরজা খোলার শব্দ শুনে অতিথি ছুটে পালিয়েছিল কেন, এটা কিন্তু আমাদের গল্প থেকে এসেছে। অনুধাবনমূলক প্রশ্নটা কি, অনুধাবন কিন্তু গল্প থেকে আসে, আবার গল্পের কাহিনী থেকে তোমার নিজের মতো করে লিখতে হবে। জ্ঞানমূলকে যেমন হুবহু গল্পের কাহিনী লিখে দিতে হয়, গল্পের থেকে গল্পে কি ছিল সেটাই লিখে দিতে হয়, ক্ষয়ে তোমার গল্পের কাহিনীটাই তোমার নিজের ভাষায় উপস্থাপন করতে হয়। তো এখানে তোমার লিখতে হবে যে চাকরদের দরজা খোলার শব্দ শুনে কেন অতিথি ছুটে পালিয়েছিল, এটা তুমি গল্পটা পড়লে তুমি এটার উত্তরটা ভালো মতো লিখতে পারবে। উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। এখানে এই যে মানবতাবোধ বা মানবেতর প্রাণীর প্রতি ভালোবাসা, পশু পাখির প্রতি অবলা, পশু পাখির প্রতি মনুষ্যত্বের যে টান বা আবেগতাড়িত দিকটি এখানে প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের অতিথি স্মৃতি গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না, কেন ধারণ করে না? ফারহানের কেমন মায়া পড়ে যায় কুকুরটার উপর, সে নিয়মিত ওকে খাবার দিতে যায়, আদর করে, ওর নাম দেয় টমি। তার মানে এখানে যে শেষে যে বিয়োগান্তক ব্যাপারটা আমরা গল্পে দেখি, যে বাধ্য হয়ে অতিথিকে ছেড়ে চলে যেতে হয় আমাদের লেখককে, সেটা কিন্তু উদ্দীপকে নেই। মানে এখানে ছেড়ে যাওয়ার কোনো বিষয় নাই, সুতরাং এখানে ওই বিয়োগান্তক বিষয়টা আমরা দেখতে পাই না, এদিক থেকে আসলে সমগ্র ভাবকে ধারণ করে না। আচ্ছা, তো পরের উদ্দীপকটাও মানবিকতা নিয়ে। তো এই ফাইলটা যখন তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা ওই টপিক ওয়াইজ তোমরা উদ্দীপকগুলো সাজিয়ে নিবে, সাজিয়ে উত্তর করার চেষ্টা করবে, তাহলে তোমাদের একসাথে পড়াও হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। আমরা পরেরটায় চলে যাই। পরেরটা হচ্ছে ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। আমরা দেখি প্রশ্ন প্রথমটা, কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? খ
1306। তার মানে আমাদের শুধু ইংরেজি যে বছরটা সেটা জানলেই হবে না, বাংলাটাও জানতে হবে। যদি বইয়ে না দেয়া থাকে কোনো দরকার নেই পড়ার, বইয়ে যদি দেয়া থাকে তাহলে অবশ্যই ইংরেজির পাশাপাশি বাংলাটাও জানতে হবে। তারপর দেখো বিজলি কোন ধরনের পত্রিকা? বিজলি হচ্ছে সাপ্তাহিক। দেখো এটা হয়তো তোমার মনে আছে যে বিজলি পত্রিকাটা কাজী নজরুল ইসলামের সাথে সম্পর্কিত, কিন্তু বিজলি আসলে কি ধরনের পত্রিকা ছিল সেটা কিন্তু বইয়ে দেয়া আছে, যে বিজলি হয়তো সাপ্তাহিক পত্রিকা বা মাসিক পত্রিকা, এটা দেয়া ছিল, কিন্তু তুমি হয়তো ওটা ওভারলুক করে গেছো, এটা করা যাবে না। তার মানে আমরা দেখছি লেখক পরিচিতি একদম হুবহু লাইন বাই লাইন খুব ভালো মতো করে পড়তে হবে। রিক্তের বেদন কবি নজরুল রচিত কোন ধরনের গ্রন্থ? গল্প গ্রন্থ। তার মানে আমাদের এই গল্প গ্রন্থ, উপন্যাস, কবিতা, নাটক, তারপর প্রবন্ধ সব আলাদা আলাদা ভাবে জানতে হবে যদি লেখক পরিচিতি উল্লেখ থাকে। আর যদি উল্লেখ না থাকে তোমার নিজের খুঁজে বের করাটা আসলে দরকার নাই। লেখক পরিচিতি পরীক্ষার জন্য অ্যাটলিস্ট তুমি নিজের জানার জন্য করতেই পারো, কিন্তু পরীক্ষার আগে আসলে এত ঘাটাঘাটির কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা। তুমি তার চেয়ে লেখক পরিচিতিতে যদি দেয়া থাকে তুমি ওটা ভালো মতো জানবে। পুষ্পবিহীন সৌরভের মতো কোনটি? ভাব। আমাদের এখানে এই রচনার মধ্যে আমাদের আসলে কি কি আগে জানতে হয়, কি কি কোন কোন টপিকগুলোতে বা কোন কোন বিষয়গুলোকে আমাদের ফোকাস করতে হবে একটু দেখি। ভাব ও কাজ, এটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা, তাই আমাদের এটা একটু ভালো মতো পড়তে হবে। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে সাধারণত এখান থেকে মোটামুটি সব জায়গাতেই। ভাব ও কাজে আমাদের প্রথমে জানতে হবে ভাব ও কাজের মধ্যে পার্থক্য, যেটা আমাদের কবি অনেক সুন্দর করে, এখানে অবশ্য কবি নয়, এখানে প্রাবন্ধিক, ভাব ও কাজের পার্থক্য, যেটা আমাদের প্রাবন্ধিক আমাদের প্রবন্ধে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে যে ভাব ও কাজের মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়, এটা আগে আমাদের খুব ভালো মতো জানতে হবে। তারপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কর্মীর বৈশিষ্ট্য। কর্মীর বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত, আদর্শ কর্মীর কি কি বৈশিষ্ট্যধারী হওয়া উচিত, কর্মীর বৈশিষ্ট্য, এই দুইটা ব্যাপার, এই দুইটা জিনিস আমাদের ভালো মতো ফোকাস দিয়ে জানতে হবে। তাহলে যেটা হবে আমরা এখান থেকে আসা প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবো, আমাদের বেশি চিন্তা ভাবনা করতে হবে না। আমাদের যদি পড়া থাকে তাহলে আসলে পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরপর এত কিছু চিন্তা করার লাগে না, চিন্তা করার পেছনে সময় নষ্ট হয় না, তুমি ডিরেক্ট প্রশ্ন পেয়ে সাথে সাথে লেখা শুরু করতে পারো যদি তোমার ভালো মতো পড়া থাকে। ভাব ও কাজ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন? কার দাস করতে বলেছেন? দেখি উত্তর ক কি ছিল? কার্যের। ভাবকে কাজের দাস করতে বলেছেন। এবং আমরা এই যে কবি এখানে কি বলেছেন, প্রাবন্ধিক লেখক এখানে কি কি বলেছেন, কোন কোন গুরুত্বপূর্ণ উক্তিগুলো ছিল সেটা খুব ভালো মতো এখান থেকে পড়তে হবে এমসিকিউ এর জন্য। আর সৃজনশীলের জন্য কি কি পড়তে হবে সেটা তো বললাম, যে টপিকগুলো। কাজ ও ভাবের মধ্যে পার্থক্য, এটা খুব ভালো মতো জানতে হবে যে লেখক এটা নিয়ে কি বলেছেন, এবং কর্মীর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। এটা যদি থাকে তাহলে প্রশ্ন যেভাবেই হোক না কেন তুমি এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে উত্তরে লিখতে পারবে, কারণ উত্তর সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই হয়। মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? ভাব, উদ্যোগ, কাজ। ভাব ও কাজ দুইটাই দরকার, শুধু কাজ করে গেলে হয় না, তোমার কাজের মধ্যে একটা ভাব থাকতে হয়, ভাবের উদ্দেশ্যে সবসময় কাজ হওয়া উচিত, এবং তার পাশাপাশি তোমার শুধু ভাব থাকলেই হয় না যে হ্যাঁ আমার মধ্যে প্রচুর মোটিভেশন কিন্তু আমি কাজ করছি না, কাজও থাকতে হয়। তো এই দুইটা ব্যাপারই ইম্পর্টেন্ট। কিসের কাঠির ছোঁয়া দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে? সোনার কাঠির ছোঁয়া। তো এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তোমরা বই যখন এই ক্লাসটি করানো হয়েছে তখন হয়তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে এমসিকিউ এর জন্য কোন কোন লাইন গুরুত্বপূর্ণ। না হয়ে থাকলে আরেকবার দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো। কে এক নাগারে 6 মাস ঘুমাতো? কুম্ভকর্ণের কথা বলা হয়েছে। কোনো বিশেষ ব্যক্তি, কোনো একটা বিশেষ কাজ, কোনো বিশেষ উক্তি যেটা বইয়ের লেখার মধ্যে দেয়া আছে, এটা মার্ক করে রাখবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পুয়াল শব্দের অর্থ কি? দেখো শব্দার্থ থেকে এসেছে, শব্দার্থ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এখান থেকে প্রায়ই আসে এমসিকিউ। পুয়াল শব্দের অর্থ হচ্ছে খড়, পুয়াল, গ্রামের দিকে বলে পুয়াল। তারপর কাজী নজরুল ইসলাম প্রশংসিত হয়েছেন কি রচনার জন্য? তিনি শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল। দেখো উনি কিন্তু এই তিনটা জিনিসই লিখেছে, প্রবন্ধ, গল্প, নাটক, উপন্যাস, কবিতা, ভ্রমণ কাহিনী, সবই তার লেখার মধ্যে আছে। কিন্তু প্রশ্ন খেয়াল করবে, প্রশ্ন বলেছে প্রশংসিত হয়েছেন কোন রচনার জন্য, মানে কোন রচনার জন্য তাকে সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। তার মধ্যে শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল, এটা কিন্তু তার একটা ক্যারিয়ারের একটা অন্যতম দিক। তার এই লেখক জীবনের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের একটা অন্যতম দিক যে তার
তিনি যেমন শ্যামা সঙ্গীত লিখেছেন ঠিক তেমনি ইসলামী গান লিখেছেন, তো অসাম্প্রদায়িক চেতনা তার মধ্যে একটা ছিল। ভাব ও কাজ প্রবন্ধের লেখক কাজী নজরুল ইসলাম। আমরা তো এটা খুব সহজ, এটা পারা যাবে। দেখো, সাময়িক ভাবাবেগের বশে পরিণত বিচার না করে কাজ করলে কি হয়, কি কি হতে পারে? সাময়িক ভাবাবেগের বশে মানে পরবর্তীতে এটার ফলাফল কি হবে এটা চিন্তা না করে যদি ভাবাবেগের বশে কাজ করা হয়, তাহলে কি হবে? আত্মার শক্তির অপমান হয়, আত্মার শক্তির জাগ্রত হয়, আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয়। উত্তর 1 ও 3। আত্মার শক্তি কখনো জাগ্রত হবে না, এটা নেগেটিভ একটা জিনিস। তুমি শুধুমাত্র মানে একদম জোশের ঠেলায় কোনো কাজ করে বসলে, যেটার কোনো ফলাফল নাই, যেটার কোনো আউটপুট নাই, আউটকাম নাই, তুমি জাস্ট মন চাইলো তাই করে ফেললে, এইটার আসলে ইম্প্যাক্ট খুব একটা ভালো হয় না, এটার ফলাফল খারাপ হয়। শক্তির অপমান হয়, আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয় এবং শক্তির কখনো জাগ্রত হয় না, এটা হবে না। তারপর দেখো, মানুষের উৎসাহ স্বল্পস্থায়ী, এই সত্য আমরা কিভাবে শিখেছি? আমরা ঠকে শিখেছি, ঠেকে শিখেছি, জিতে শিখেছি, নাকি পড়ে শিখেছি? ঠেকে শিখেছি। এটা লেখক গল্পের মধ্যে মানে প্রবন্ধটার মধ্যে খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ঠেকে মানুষের এই জিনিসটা শিখেছি। ঠেকে শেখা মানে কি? একদম সহ্য করতে করতে বা কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে করতে শিখে যাওয়া, এই ব্যাপারটাকে বলে ঠেকে শিখে যাওয়া। কবি ভাবের ঘরে কি করতে নিষেধ করেছেন? চুক্তি করতে নিষেধ করেছেন। ভাবের ঘরে চুক্তি করতে নিষেধ করেছেন। তো এখানকার এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অবশ্যই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। বই তো পড়বেই, তার পাশাপাশি এমসিকিউ এখান থেকে প্র্যাকটিস করবে। সৃজনশীল দেখি একটা। মানুষ বড় হয় তার কর্মের মাধ্যমে, সঠিক কর্মের মাধ্যমে মানুষ কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারে। কর্ম নিজস্ব চিন্তা মানুষকে সঠিক পথে পরিচালনা করে। তাই চিন্তা যদি পরিচ্ছন্ন না হয় তবে মানুষকে ভাবের সাগরে হাবুডুবু খেতে হয়, যা তাকে প্রকৃত মানুষ হওয়া থেকে বিরত রাখে। আচ্ছা, প্রথমে দেখো লেখক ভাব এবং কাজের পার্থক্য কিভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমেই তোমার ভাব ও কাজের পার্থক্য চেয়েছে, তারপর লেখকের মতে কেন শুধুমাত্র ভাবের আবেগে মাতলেই কোনো কাজের সাফল্য সম্ভব নয়। তুমি যখন ভাব ও কাজের পার্থক্যটা খুব ভালো মতো জানবে, তখন তুমি এই দুটার মধ্যে সম্পর্কও বুঝতে পারবে যে ভাব এবং কাজের সম্পর্কটা কি। ভাব ছাড়া কাজ করলে কি হয়, কাজ ছাড়া ভাব থাকলে কি হয়, মানে কাজ করতেছো না, শুধু ভাবের মধ্যে আছো, এটা থাকলে কি হয়। এই একটা সম্পর্ক, এই দুইটার মধ্যে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এটা বুঝতে পারবে। এই সম্পর্কটা বুঝতে পারলে তোমরা এই ধরনের সব রকমের প্রশ্নের উত্তর করতে পারবে। তারপর দেখো, উদ্দীপকে ভাব ও কাজ কবিতার কোন দিকটি বর্ণিত হয়েছে? এখানে গয়ে বলা হয়েছে কি, কোন দিকটি বলো তো তোমরা? এখানে মানুষ বড় হয় কর্মের মাধ্যমে, সঠিক কর্মের মাধ্যমে মানুষ কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারে। কর্ম নিজস্ব চিন্তা মানুষকে সঠিক দিকে পরিচালনা করে। তাই চিন্তা যদি পরিচ্ছন্ন না হয় মানুষকে, মানে এখানে কাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে কাজ আসলে কত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভাব থাকলেই হয় না, কাজে কোনো কিছু তোমার যদি মনে ভাব জাগ্রত হয়, তোমার সেটা কাজে পরিণত করতে হয়। কাজের শক্তি এখানে, কর্মের শক্তি এখানে বিশ্লেষিত হয়েছে। উদ্দীপকে ভাব ও কাজ কবিতার কোন দিকটি বর্ণিত হয়েছে? চিন্তা যদি পরিচ্ছন্ন না হয় তবে মানুষকে ভাবের সাগরে হাবুডুবু খেতে হবে। কথাটি উদ্দীপক ও ভাব ও কাজ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করতে বলেছে। আচ্ছা, এটা ঘয়ের উত্তর। এই যে ঘয়ের উত্তর বলা হয়েছে কি, ঘয়ের প্রশ্নটা কি ছিল? চিন্তা যদি পরিচ্ছন্ন না হয় তবে মানুষকে ভাবের সাগরে হাবুডুবু খেতে হয়। চিন্তার পরিচ্ছন্নতা, এটাও আমাদের জানতে হবে, চিন্তার পরিচ্ছন্নতা। এই যেখানে ঘয় দেখো উত্তরে বলা হয়েছে চিন্তা যদি পরিচ্ছন্ন না হয়। ভাব ও কাজ প্রবন্ধে লেখক বলেছেন ভাব জিনিসটা খুবই ভালো, মানুষকে আয়ত্তে আনার জন্য তার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিতে হয়। আবার শুধু ভাব নিয়েই থাকবো, লোককে শুধু কথায় জেগিয়ে রাখবো, এটি একটি মস্ত বদখেয়াল। তো এই জিনিসটাই তোমার এখানে ব্যাখ্যা করতে হবে। পরেরটাও তোমরা দেখে নিবে বইয়ের আলোকে এবং আমি যে সাজেশন দিয়েছি সেটার আলোকে। আমরা পরেরটাতে চলে যাই। পড়ে পাওয়া খুব ইন্টারেস্টিং একটা গল্প। বিভূতিভূষণের আসলে সব কয়েকটা ছোট গল্পই অনেক মজার। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বানান খেয়াল করবে, দেখো বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ কিন্তু এখানে দীর্ঘ উকার, এখানেও দীর্ঘ উকার, দুইটাতেই দীর্ঘ উকার এবং মূর্ধন্য স। তো বিভূতিভূষণ কিন্তু বানান প্রায়ই ভুল হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখো দন্ত নয় দয়ের পরে আবার জফলা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাম, মনে রাখার মতো, মনে রাখতে হবে আর কি, মনে রাখার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখো এখানে কি কি আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি পথের পাঁচালী। বিভূতিভূষণের সবচেয়ে ফেমাস একটা লেখা, যেটা পরবর্তীতে পুরস্কার পেয়েছে। তারপর বারুজ্যেদের মাঠের বাগানে কি আম বিখ্যাত? চাপাতলির আম। লেখক কার সঙ্গে সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরছিলেন? বাদল।
দেখো তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে ব্র্যাকেটে জ্ঞান লেখা আছে, এগুলো কিন্তু তোমাদের ডিরেক্ট গল্প থেকে উঠিয়ে দেয়া। তাই তোমরা যদি গল্পটা একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলেই তোমরা এটার উত্তর করতে পারবে, খুব একটা কঠিন কিছু না। আর অনুধাবন এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক যে প্রশ্নগুলো আমাদের আসে, সেটার জন্য আমরা কি কি শিখবো? পড়ে পাওয়া, এবং এখানে কিন্তু কিছু গ্রামের ভাষায় অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, যার কারণে এই লেখাটার জন্য তোমার শব্দার্থগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। একে আমরা জানবো এখানে সততা এবং নৈতিকতার দিকটা। এই গল্পে সততা কিভাবে প্রকাশ পেয়েছে, একদল ছেলে কিভাবে তারা সৎ এবং নৈতিক থেকে পুরা এই যে তারা একটা কুড়িয়ে পাওয়া বাক্স তারা ফিরিয়ে দেয়, এইটা একটা। তারপর দুইয়ে আমরা পাবো নেতৃত্ব, এই যে বিধু চরিত্র যেটা রয়েছে এখানে মূল চরিত্র, সেই বিধুর নেতৃত্ব গুণ, সে কিভাবে ছোট ছোট ছেলেগুলোকে নেতৃত্ব দিয়ে তারা এই যে এত বড় একটা কাজ হাসিল করেছে এই বয়সে, এটা একটা বিষয়। এবং আর আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে মানবিকতা, তাদের মানবিক কিন্তু গুণাবলী একটা দিক আমরা দেখতে পাই, যখন তারা কাপালি কষ্টের কথা চিন্তা করে বা একটা অপরিচিত মানুষের একটা জিনিস তারা খুঁজে পেয়ে সেই মানে মানবিকতার দিকটা চিন্তা করে তারা সেটা ফেরত দেওয়ার যে সিদ্ধান্ত নেয়, সেটা তাদের মানবিক গুণাবলীর পরিচয় দেয়। তার মানে আমরা এই গুণাবলীগুলো খুব ভালো মতো এখান থেকে রপ্ত করব যে এখানে আসলে এই জিনিসগুলোর প্রতিফলন, এই গুণগুলো যেটার কথা বললাম, মানবিকতা, সততা এবং নেতৃত্ব, এই জিনিসগুলো কোন কোন অংশে প্রতিফলিত হয়েছে, কিভাবে প্রতিফলিত হয়েছে, একটু বিস্তারিত আমাদের জানতে হবে। আমরা কয়েকটা উচ্চতর প্রশ্ন দেখি, যে বাক্স নিজের বলে দাবি করা লোকটি বিধুকে চৌকিদারের ভয় দেখালেও বিধু তাকে বাক্সটি দিল না, বিধুর আচরণ দ্বারা কোন গুণের প্রকাশ পায়? চাওয়ার পরেও যখন দেয়নি, এটা ছিল কর্তব্যপরায়ণতা, সাহসিকতা, বিচক্ষণতা, চারিত্রিক দৃঢ়তা। সে কিন্তু একটা দৃঢ় মনোভাব নিয়েছিল, এটা তার চারিত্রিক দৃঢ়তার বৈশিষ্ট্য। হরিনাম সংকীর্তন করে, আচ্ছা এটা জ্ঞানমূলক। তারপরে দেখি যে জীবিকা অর্জন করে তাকে কি বলে? বৈষ্ণব। তোমরা এই যে এটার শব্দার্থগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে, অন্যান্য গল্পের শব্দার্থের তুলনায় এই গল্পটার শব্দার্থ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলো গ্রামের ভাষা ইউজ করা হয়েছে, বা একটু যেটাকে আমরা বলি অর্ধ তৎসম ভাষা। যেমন এখানে বৈষ্ণব কিন্তু অর্ধ তৎসম ভাষা, তৎসম কি এটার বৈষ্ণব, বৈষ্ণব থেকে বৈষ্ণব হয়েছে। তো এই অর্ধ তৎসম ভাষাগুলোর শব্দের অর্থগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তারপর দেখো, বিধু ও তার দল সকলে বাক্সটি ফেরত দেওয়ার ব্যাপারে একমত হলো এবং তারা বাক্সের মালিককে খোঁজার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলো। এই আচরণ দ্বারা তাদের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? নিষ্ঠা, ঐক্যবদ্ধতা, একাগ্রতা, নাকি দায়িত্বশীলতা? তারা দায়িত্বশীলতার প্রকাশ ঘটিয়েছে। এবং এই গল্পটা থেকে সবচেয়ে বেশি কনফিউজিং প্রশ্ন কি হয় বলতো? এই যে গুণাবলীগুলো সবগুলোই কিন্তু কাছাকাছি গুণ, তোমার অপশন দেখে মনে হবে চারটাই তো হবে, মানবিকতা, দায়িত্বশীল, কর্তব্য পরায়ণতা, সবই তো একই লাগছে, উত্তর কি হবে? তাই তোমাদের এখানে একটু বিচক্ষণতার সাথে উত্তরগুলো বাছাই করতে হবে, কারণ এই প্রশ্নে সাধারণত এরকমই একটু চারটা অপশনই সেম সেম দেয়া থাকে, চারটার মধ্যেই দেখা যায় গুণের নাম দেয় এবং চারটা গুণে কাছাকাছি। তাই তোমাদের মেইন প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে যে এখানে আসলে কোন গুণ প্রকাশ পেয়েছে। এটা তোমরা যখন অনেক বেশি অনুশীলন করবে তখন তোমাদের এই জিনিসটা রপ্ত হয়ে যাবে, তোমরা তখন ইজিলি পারবে। এখন বহুপদী সমাপ্তিসূচক দেখি যে পড়ে পাওয়া গল্পে ভীষণ বন্যায় যা ভেসে যেতে দেখা গেল, বড় বড় গাছ, দুই একটা গরু, খড়ের চালা ঘর। হ্যাঁ, তিনটাই হবে, এটা আমাদের বইয়েই দেওয়া আছে যে তিনটাই হবে। পড়ে পাওয়া গল্পটির তাৎপর্য কি? গল্পটি পড়ার মাধ্যমে সকলের মাঝে জীবপ্রেম জাগ্রত হয়, গল্পটি পড়ার মাধ্যমে সবার নৈতিক চেতনার উন্মেষ হয়, গল্পটি পড়ার মাধ্যমে সবার সততা ও নিষ্ঠা জাগ্রত হয়। এবং তিনটাই এই গল্পের মূল কথা ছিল, তাই এটা উত্তর তিনটাই হবে। পড়ে পাওয়া গল্পের বিধুর চরিত্র হতে শিক্ষণীয় বিষয় কি? বিচক্ষণতা, তীক্ষ্ণ বিবেচনাবোধ এবং চারিত্রিক দৃঢ়তা, তিনটাই তার মধ্যে ছিল। সে যখন এটার মালিককে সঠিক মালিকের কাছে পৌঁছানোর জন্য যে উপায়গুলো বাতিলে ছিল, সেই উপায়গুলো কিন্তু তার বিচক্ষণতার প্রকাশ ঘটায়। তারপর তীক্ষ্ণ বিবেচনাবোধ, সে কিন্তু চাইলে ওই বাক্সটা ফেরত না দিয়ে নিজের কাছে রেখে নিজে ভোগ করতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা করে নাই। তার এখানে তীক্ষ্ণ বিবেচনাবোধ এবং চারিত্রিক দৃঢ়তা, যখন তার কাছে চাওয়া হয় বাক্সটা, সে দেয় না, র্যান্ডম মানুষজন এসে তার কাছে যখন বাক্সটা চায় সে দেয় না, এখানে তার একটা চারিত্রিক দৃঢ়তার দিক ফুটে উঠেছে। এইভাবে তোমরা বিশ্লেষণ করে করে দেখবে যে কোন গুণটা এখানে নাই, যদি না থাকে তাহলে এটা বাদ যাবে। এইভাবে আসলে তোমার উত্তরটা করতে হবে। চলো দেখি সৃজনশীল প্রশ্ন।
মাঠে অনেক শিশু কিশোর মিলে খেলা করছিল, হঠাৎ নিউটন বলল তার বলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের মধ্যে শফিক ছিল সবার বড়, তাই শফিক নিউটনকে শান্ত হতে পরামর্শ দিল এবং সবাইকে বলল বলটি খুঁজে বের করার চেষ্টা করো। এখানে কিন্তু নেতৃত্ব গুণাবলীটা ফুটে উঠেছে। শফিকের নির্দেশ মতো সবাই বল খোঁজা শুরু করলো এবং বিজু বলটি খুঁজে পেয়ে নিউটনকে দিয়ে দিল। নিউটনকে যে যার বল তাকে ফেরত দেওয়া, এখানে ওই গল্পের কোন দিকটা প্রকাশ পেয়েছে বলতো? এখানে কর্তব্যবোধ হতে পারে, দায়িত্ববোধ হতে পারে, এই ব্যাপারগুলো ফুটে উঠেছে। বা বিচক্ষণতা। কয় দেখো, পড়ে পাওয়া গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা লেখক পরিচিতি বা এটা মূলত পাঠ পরিচিতির অংশ। এটা নীলগঞ্জের ফাল্গুন সাহেব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে এখান থেকে, তাহলে তোমাদের কয়েকটা ধারণা হয়ে যাবে যে পরীক্ষায় প্রশ্ন আসলে কি ধরনের হতে পারে, কোন কোন অংশ পড়তে হবে। ক্ষয় দেখো, অল্পক্ষণ পরেই প্রমাণ হলো এ আমাদের চেয়ে কত বিজ্ঞ। উক্তিটি কেন করা হয়েছিল? এই উক্তিটি এই অনুধাবন, এটা যেহেতু অনুধাবন অংশ, এটা তোমার গল্পেরই অংশ। গল্পের অংশ তুমি হুবহু মানে বইয়েরটা উঠাই দিবে ব্যাপারটা তা না, কাহিনী সেম থাকবে, তুমি তোমার ভাষায় লিখবে সুন্দর করে। আর খুব বেশি বড় করা যাবে না। আমরা আসলে এই টাইপের কাহিনীমূলক যে গল্পগুলা, এখানে দেখা যায় ক্ষয়ের উত্তর করতে গিয়ে 1 পৃষ্ঠা পার হয়ে যায় অনেক সময়। তো এটা করা যাবে না, যেহেতু সময় কম থাকে পরীক্ষায়। ক্ষয়ের উত্তর সবসময় 4 থেকে 5 লাইন, এর বেশি বড় করাটা ঠিক হয় না। তারপর দেখো গয়ে কি বলা হয়েছে? উদ্দীপকে শফিকের সাথে পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? শফিকের সাথে এখানে বিধুর মিল রয়েছে। কি কি দিক মিল রয়েছে? তার মধ্যে বিচক্ষণতা, কর্তৃত্ববোধ এবং নেতৃত্ববোধ, এই দিক গুণগুলোর আমরা এখানে প্রমাণ পাই। কেন পাই সেইটা তোমার এখানে ব্যাখ্যা করতে হবে যে কোন কোন অংশে আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছিলাম। উদ্দীপকে পড়ে পাওয়া গল্পের শিক্ষণীয় বিষয়ের পরিপূর্ণ প্রয়োগ ঘটেছে। এই মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। আচ্ছা দেখি এখানে কি বলা হয়েছে, যে হ্যাঁ এই মন্তব্যটা যথার্থ, কারণ আমরা ওই গল্পে যেই সকল বিষয় আমরা দেখতে পেয়েছি, আমরা সেই একই গুণাবলী, বিধুর মধ্যে যে গুণাবলী ছিল, এখানে যে ছেলেটার কথা বলা হয়েছে এই ছেলেটারও কিন্তু এই যে মিল্টন এবং শফিকের মধ্যেও সেম গুণাবলীগুলো আমরা দেখেছি। তো তার মধ্যেও সততা ছিল, তার মধ্যেও বিচক্ষণতা ছিল, মানবিকতা বোধ ছিল, কর্তৃত্ব বোধ ছিল। তো এই জিনিসগুলো যখন তার মধ্যে, নেতৃত্ব বোধ ছিল, তো এই জিনিসগুলো যখন তার মধ্যে থাকে, আমরা বলতে পারি যে এটা আসলে আমাদের মূল গল্প যেটা ছিল পড়ে পাওয়া, সেই গল্পের একটা পরিপূর্ণ প্রয়োগ আমরা এই উদ্দীপকে দেখতে পাই। আচ্ছা 2 নাম্বারটাও তোমরা একইভাবে পড়ে নিবে। পরেরটাতে যাই। পরের গল্পটা হচ্ছে তৈলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়। এটা অনেক একটা ব্যঙ্গাত্মক রসাত্মক একটা গল্প এবং মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সৃজনশীল আসলে খুব একটা আসে না, আসলে ওইখান থেকে মানে দেখা যায় যে লিখতে গেলে ওরকম তেমন কোনো উপাদান পাওয়া যায় না লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো যদি প্রশ্নে আসে তাহলে তোমরা এর চেয়ে বেটার যেটা পারো সেটা অ্যান্সার করাই বেটার। আর এমসিকিউতে আসলে তো উত্তর করতেই হবে, এমসিকিউ এর জন্য এটা ভালো মতো পড়তে হবে তোমাদের। তৈলচিত্রের ভূত থেকে আমরা উচ্চতর দক্ষতা ভিত্তিক বা প্রয়োগমূলক যদি কোনো এমসিকিউ এসে থাকে, সেক্ষেত্রে আমরা কোন টপিকটা ভালো মতো পড়বো? আমরা এখানে বিজ্ঞান ও বিজ্ঞান বনাম কুসংস্কার, এখানে বিজ্ঞান যেমন দেখানো আছে যে একটা কুসংস্কার, দীর্ঘদিনের কুসংস্কারের বিশ্বাসকে বিজ্ঞানের যুক্তি দিয়ে যখন এটা প্রমাণ করা হয়, এখানে তখন এই বিজ্ঞানের যে জয় এটা দেখানো হয়। তার পাশাপাশি এখানে যে কুসংস্কারের তীব্রতা সেটাও এখানে দেখা হয় এবং ফাইনালি এটা একটা হাস্যরসাত্মক একটা গল্পে পরিণত হয়। তো জ্ঞানমূলকগুলো আমরা মোটামুটি গল্পটা খুব ভালো মতো পড়লে, তথ্যগুলো ভালো মতো আয়ত্ত করলে আমরা জ্ঞানমূলকগুলো অ্যান্সার করতে পারবো সহজেই। যেমন লাইব্রেরি দেয়ালে কত বড় বড় তৈলচিত্র রয়েছে, 3টি। এটা পারার আর কোনো মাধ্যম নাই আমার জানা মতে। এটা তুমি তখনই পারবে যখন তুমি গল্পটা খুব ভালো মতো পড়বে। তাছাড়া তুমি যদি গল্প না জেনে মুখস্থ করে যাও শুধু, তোমার মাথায় থাকবে না কিছু, এটাই স্বাভাবিক। যদি আমরা অনুধাবনমূলক একটা দেখি, তৈলচিত্রের ফ্রেমে হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে পরাশর ডাক্তারের শরীরটা ঝনঝন করে উঠলো কেন? বৈদ্যুতিক শকের কারণে। 4টা অপশন আছে, যে ভূতের ভয়, এটাও মোটামুটি ইজি, কারণ এটা গল্প পড়লেই পারা যাবে। তারপর অনুধাবন এখানে আরেকটা দেখি, চেয়ারগুলোর পেনশন পেয়েছে। পেনশন বলতে লেখক কি বুঝিয়েছেন? পুরাতন অবস্থা, যে পেনশন পেয়েছে বলতে এখানে পুরাতন অবস্থার কথা বোঝানো হয়েছে। এটা তোমরা পাঠ পরিচিতিটা যদি ভালো মতো পড়ো তাহলেই তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর
আচ্ছা, উচ্চতর দক্ষতা ভিত্তিক একটা আছে তৈচিত্রের ভূত গল্পের মূল বিষয় কি? কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা, এটাই এর মূল কথা। এবং এটাই যদি সৃজনশীল আসে এই বিষয়টার উপর বেস করেই আসবে। এখানে মূলত প্রধান কথাটাই এইটা। তারপর দেখো, চোরকে কেন যেন জিজ্ঞাসা করা হয়েছে চুরি করেছে কিনা, এখানে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অতিমাত্রায় বিব্রতকর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, হাস্যকর অবস্থা, লজ্জাজনক অবস্থা। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে চুরি করেছে কিনা, এটা একটা বিব্রতকর অবস্থাকে বোঝানো হয়েছে। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন দেখো, সৃজনশীল প্রশ্নের যেটা বলেছে, আব্দুল আওয়ালের সাথে তৈচিত্রের ভূত গল্পের নগেনের কোন কোন দিক দিয়ে সাদৃশ্য রয়েছে? এখানে আলিফের বাবা মারা যাওয়ার পর তার এক মামা ও এক চাচা তার দেখাশোনার দায়িত্ব নেন। আলিফের মামা আব্দুল আওয়াল স্বল্প শিক্ষিত পীর ভক্ত মানুষ, অপরপক্ষে তার চাচা আব্দুল মান্নান আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন শিক্ষক। তার মানে এখানে এই যে আব্দুল আওয়ালের সাথে নগেনের, আব্দুল আওয়ালের কথা বলা হয়েছে, তাই না? তার মামা আব্দুল আওয়াল একজন স্বল্প শিক্ষিত পীর ভক্ত মানুষ। তাহলে এখানে আওয়ালের সাথে নগেনের কোন সাদৃশ্য বিদ্যমান? যে ঘটনাগত এখানে মিল নাই, ঘটনাগত অমিল থাকলেও নগেনের মধ্যে উপস্থিত কুসংস্কারের প্রতিফলন। নগেনও একজন কুসংস্কার কেন্দ্রিক ব্যক্তি, কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, এবং এখানে আব্দুল আওয়ালও কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি। ঘয়ে দেখো কি বলেছে, আব্দুল মান্নানকে তৈচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তারের প্রতিরূপ বলা যায় কি? হ্যাঁ, বলা যায়, কারণ তিনিও একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব, এবং তিনি যেমন কুসংস্কারাচ্ছন্ন মানুষকে বিজ্ঞানের পথে নিয়ে আসে, বিজ্ঞানের আলোয় তাদেরকে শিক্ষিত করে, আলোকিত করে, ঠিক তেমনি পরাশর, এখানে পরাশর ডাক্তারও নগেনকে কুসংস্কারাচ্ছন্ন ধারণা থেকে বিজ্ঞানের পথে নিয়ে আসে, বা শিক্ষার পথে নিয়ে আসে, বা আলোকিত করে। তো এই বিষয়টা নিয়েই মূলত এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়ও, তাহলে কুসংস্কার এবং বিজ্ঞান, কুসংস্কার ভার্সেস বিজ্ঞান, কুসংস্কারাচ্ছন্ন এবং বিজ্ঞান মনস্ক ব্যক্তির মধ্যে পার্থক্য বা মিল, এই জিনিসগুলাই এখান থেকে আসবে আসলে। এখন আমরা দেখি এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম শেখ মুজিবুর রহমানের। এটা আসলে পরীক্ষায় আসার মতো তো গুরুত্বপূর্ণ এখন না আসলে সৃজনশীলের ক্ষেত্রে। এমসিকিউ হয়তো আসলেও আসতে পারে, এবং সৃজনশীল যদি আসে তাহলে এখান থেকে কি আসতে পারে? যদি সৃজনশীল আসে তাহলে এখানে আসবে প্রথমত ঐতিহাসিক গুরুত্ব এই ঘটনার, বা প্রেক্ষাপট, যে এই যে এটা মূলত ভাষণটাই দেয়া, 7ই মার্চের যে ভাষণটা, এটাই দেয়া রয়েছে, এবং এই ভাষণের ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতটুকু ছিল, এই ভাষণটা না দিলে কি হতে পারতো, ভাষণটা দেওয়ার কারণে কি কি হয়েছে, এই ভাষণটা বাংলাদেশের ইতিহাসের কতটা গুরুত্ব বহন করে, সেই জিনিসটা। এবং আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রস্তুতির যে ডাক দেওয়া হয়েছে, সেই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ, যে মুক্তিযুদ্ধের প্রস্তুতির ডাক। তো এই ডাক দেওয়ার ফলে যেটা হয়েছে, যে বাঙালিদের মনে একটা সাহসের সঞ্চার জন্মেছে, বাঙালি সাহসিকতার সাথে হানাদার বাহিনীদের মোকাবেলা করার জন্য মানসিক একটা প্রস্তুতি নিয়েছে, এবং আলটিমেট যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা মূলত নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছে, বা একটা ধারণা করতে পেরেছে যে সামনে আসলে আমাদের সাথে এরকম কিছু ঘটতে পারে। তো এটা আসলে ঐতিহাসিক গুরুত্ব ছিল, তার পাশাপাশি মুক্তির যে ডাক দেওয়া হয়েছে সেটাও আসলে গুরুত্বপূর্ণ ছিল। এখানে মূলত প্রশ্ন আসলে ইতিহাস ভিত্তিক প্রশ্নই আসবে, যেমন স্বাধীনতা যুদ্ধের বীজ বপন হয়েছিল কোন আন্দোলনের মধ্যে বলে তোমার মনে হয়? 1966 আর 6 দফা আন্দোলনের মধ্যে। তারপর দেখো এখানে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, এই উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? অন্যায় প্রতিরোধের তাগিদে ভবিষ্যতের দিক নির্দেশনা এখানে করা হয়েছে। তারপর আছে কি উত্তর? যুদ্ধ জয়ের বাসনা, অন্যায় আচরণ না, এসব হবে না। উত্তর হবে হচ্ছে অন্যায়ের প্রতিরোধ করা, যেটার প্রতিফলন ঘটেছে তার এই কথায়, যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার অর্থ হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত ইতিহাস নির্ভর প্রশ্নই বেশি আসবে। সুতরাং তোমরা এখান থেকে যদি এমসিকিউ এর জন্য পড়ো, তাহলে ইতিহাসটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, ইতিহাসের যে কথাগুলো আছে, অর্থাৎ তোমার পাঠ পরিচিতি ভালো মতো জানতে হবে। আব্রাহাম লিঙ্কন ঐতিহাসিক ভাষণ দেন কোথায়? গেটিসবার্গের লন্ডনে। এবং এই এই যে ভাষণটা, এটাকে গেটিসবার্গের সেই বিখ্যাত ভাষণের সাথে তুলনা করা হয়। পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান ক্ষমতাচ্যুত কেন হন? তিনি হন 1969 সালের যে গণ অভ্যুত্থান করা হয়, সেই গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ইয়াহিয়া খানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পেছনের কারণ কি ছিল? আইয়ুব খানের ক্ষমতাচ্যুতি। আইয়ুব খানের ক্ষমতাচ্যুত হওয়ার ফলে ইয়াহিয়া খানকে ইস্কান্দার মির্জা তাকে জেনারেল করেন, এবং জেনারেল করার পর তিনি ইস্কান্দার মির্জাকে সরিয়ে নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেন নিজেকে।
শেখ মুজিবুর রহমানকে বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান কেন? ভারতের মুক্তি, পাকিস্তানের মুক্তি, ইয়াহিয়া খানকে পদচ্যুত, বাঙালির মুক্তির জন্য, উত্তর বাঙালির মুক্তির জন্য। এখন দেখো প্রশ্নগুলা কিন্তু খুব একটা কঠিন না, অনুধাবন গুলা খুব একটা কঠিন না, আর জ্ঞানমূলক গুলা তোমার কাছে কঠিন লাগবে যদি তুমি ইতিহাস না জানো। যার কারণে তোমার হচ্ছে এখান থেকে জ্ঞানমূলক পারার জন্য যেটা করতে হবে, তোমার পাঠ পরিচিতি থেকে ভালো মতো ইতিহাসগুলো পড়ে নিতে হবে, যে এই যে ভাষণের প্রেক্ষাপট আসলে কি ছিল, কোন ঘটনার প্রেক্ষিতে এই ভাষণটা দেয়া হয়েছিল, বা আইয়ুব খানের শাসনামল আইয়ুব খানকে কখন পদচ্যুত করা হয়, তার পরিবর্তে ইয়াহিয়া খান কখন ক্ষমতায় চলে আসে, কিভাবে আসে, এই জিনিসগুলো তোমার জানতে হবে। এখন একটা সৃজনশীল দেখি। বিদেশি সেনার কামানে বুয়েটে বিদ্ধ নারী, শিশু আর যুবক, জোয়ান, বৃদ্ধ, শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে। এখানে একটা উদ্দীপক দেয়া, যেখানে বলা হয়েছে বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন? তিনি 1974 সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। এটা যদি তুমি লেখক পরিচিতি পড়ো তাহলে তুমি পেরে যাবে। বঙ্গবন্ধুর ভাষণ থেকে বাঙালিরা কোন প্রেরণা পেয়েছিল? তারা মুক্তির প্রেরণা পেয়েছিল, তারা নিজেদের প্রতিরোধ গড়ে তোলার একটা মোটিভেশন, একটা অনুপ্রেরণা বা উৎসাহ তারা পেয়েছিল, এবং মানসিকভাবে তারা প্রস্তুত হয়েছিল যে তাদেরকে সামনে হয়তো হানাদার বাহিনীদেরকে মোকাবেলা করতে হতে পারে। গয়ে দেখো কি বলা আছে, গয়ে বলা আছে উদ্দীপকটির বিষয় তোমার পাঠ্যক্রম রচনায় প্রতিফলিত হয়েছে। এখানে দেখো অভিযান এবং প্রতিরোধ গড়ে তোলার কথা বলা আছে, যেটা আমাদের এই 7ই মার্চের যে আমাদের পাঠ্য যে রচনাটা ছিল, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেটার সাথে মিল রয়েছে। কোন দিক দিয়ে মিল রয়েছে? সেখানে যেমন বাঙালিকে মুক্তির জন্য কথা বলা হয়েছে, এখানেও এই উদ্দীপকেও কিন্তু প্রতিরোধ এবং মুক্তির আন্দোলনে, মুক্তির সংগ্রামে নিজেদের সামিল করার কথা, আহ্বান করা হয়েছে। ক্ষয়ে উদ্দীপকটির প্রতিফলিত রচনার সমগ্র ভাব ধারণ করে কি? সমগ্র ভাব ধারণ করে না। কেন করে না? দেখো এখানে এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম রচনাটিতে বলা হয়েছে যে দীর্ঘ 23 বছরের অবহেলিত বাঙালি জাতির অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি যখন ধ্বংসের সম্মুখীন, তখনই বঙ্গবন্ধুর কণ্ঠে বেজে ওঠে বাংলা রক্ষার আহ্বান। এবং এখানে যেটা দেয়া রয়েছে, এখানে শুধুমাত্র একটা প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। এখানে বাঙালির মুক্তির বা ঐতিহাসিক যে দিকগুলা, বা শেখ মুজিব যে 7ই মার্চের ভাষণটা ঘোষণা করেছে সেই বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি। কিন্তু আমাদের যে রচনাটা, মূল রচনাটা, যেটার নাম হচ্ছে কি স্বাধীনতার এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, সেটা মূলত গড়ে উঠেছে এই 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। তো 7ই মার্চের বিষয়টাই কিন্তু উদ্দীপকে অনুপস্থিত, মানে ঐতিহাসিক দিক বিবর্জিত যেটাকে বলা যায়। আমরা পরেরটাতে যাই। এখান থেকে মূলত ইতিহাস নির্ভর প্রশ্নই আসবে এবং তোমরা চেষ্টা করবে অন্যগুলা থেকে উত্তর করার, কারণ এইখানে আসলে ঘুরে ফিরে একই কথা আসে। বা তোমরা যদি এখান থেকে উত্তর করো, তোমরা ইতিহাস নির্ভর করে ভালো মতো লেখার চেষ্টা করবে, মানে ইতিহাসকে নিয়ে আসবে, তাহলে দেখবে তোমাদের লেখাটা অনেক সুন্দর হবে, পরিশীলিত হবে। এখন যাই সুখী মানুষ। দেখো সুখী মানুষের লেখকের নাম কি? মমতাজ উদ্দিন আহমদ। উদ্দিন বানান খেয়াল করো, দয়ের নিচে হসন্ত এবং দয়ে দীর্ঘইকার, উদ্দিন আহমদ। তো আমরা এই সুখী মানুষ থেকে কোন কোন টপিকগুলো একটু গুরুত্ব সহকারে পড়বো একটু দেখে নেই। প্রথমেই আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে যে সুখের সংজ্ঞা। সুখের সংজ্ঞা, এখানে আসলে প্রকৃত সুখ বলতে কি বোঝানো হয়েছে? শুধুমাত্র ধন সম্পদ থাকলেই কি সুখী হওয়া যায়, নাকি মানসিক শান্তিটা কতটুকু গুরুত্বপূর্ণ সুখী হওয়ার ক্ষেত্রে, এই জিনিসটার এখানে যে ব্যাখ্যাটা রয়েছে সেইটা। এবং চরিত্র বিশ্লেষণ, অর্থাৎ এখানে যে দুইটা চরিত্র আমাদের দেয়া রয়েছে, মোড়ল এবং হাসু, এই দুইটা চরিত্র বিশ্লেষণ আমাদের দেখতে হবে যে আসলে এই দুইটা চরিত্রের মধ্যে কে প্রকৃত সুখী এবং আরেকজন কেন সুখী নয়, এই জিনিসটা, এটার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা প্রশ্ন এখানে দেখে নেই। দেখো, সুখী লোকটির কিছু চুরির ভয় নেই কেন? সম্পদ লুকিয়ে রেখেছিল বলে, তার কিছু ছিল না বলে, সেখানে কোনো চোর ছিল না বলে, বাক্সের সম্পদ তালাবদ্ধ ছিল। কারণ তার কিছুই ছিল না, যার কারণে তার হারানোর কিছুই নাই। যার কিছু নাই তার আসলে হারানোর কিছু থাকে না। সুখী মানুষ নাটিকাটিতে বর্ণিত সুখী মানুষের অশান্তি নেই কেন? কারণ তার কোনো সম্পদ ছিল না, অর্থাৎ অর্থই অনর্থের মূল। এই কথাটাই মূলত এই গল্পের প্রধান মূল কথা। মূর্খ শব্দটির অর্থ কি? মূর্খ শব্দের অর্থ নির্বোধ, এটা আমাদের শব্দার্থ পাঠ থেকে এসেছে। তারপর দেখো, মোড়ল অশান্তিতে ভুগছে কারণ
মানুষকে মিথ্যা বলার জন্য, মানুষের উপর জবরদস্তি করার জন্য, লোভ ও মানুষের উপর অত্যাচার করার জন্য, তিনটাই হবে। এবং তার যে কৃতকর্মের কারণে সে আসলে অশান্তিতে ভুগছে এবং সে পৃথিবীর সবচেয়ে অসুখী একজন মানুষ। তো এখানে আমাদের এই দুইটা চরিত্রের আসলে যে দুইটার মধ্যে পার্থক্য খুঁজে বের করা বা সাদৃশ্য বৈসাদৃশ্য, এই জিনিসটা আমাদের এখানে ভালো মতো জানতে হবে। সৃজনশীল দেখি। সৃজনশীলে দেখো এখানে কি বলেছে, উদ্দীপকের জেলে চরিত্রের সঙ্গে সুখী মানুষ নাটিকাটির কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। দেখো এখানে চরিত্রের বিশ্লেষণ চেয়েছে। এখানে জেলের কথা কি বলা আছে, যে নদী থেকে মাছ ধরে আর সেই মাছ বিক্রির টাকা দিয়ে প্রতিদিনের খাবার প্রতিদিন কিনে নিয়ে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের গল্পের যে সুখী মানুষ চরিত্র, সেই চরিত্রের সাথে মিল রয়েছে। কেন মিল রয়েছে এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। অর্থই অনর্থের মূল, সুখী মানুষ নাটিকার আলোকে উদ্দীপকের মন্তব্যটির যথার্থতা যাচাই করো। এখানে আমাদের সুখের অর্থ, যে প্রকৃত সুখ বলতে আসলে কি বোঝায়, সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। শিল্পকলার নানা দিক, লিখেছেন কে? মুস্তাফা মনোয়ার। এটা একটা প্রবন্ধ এবং এখানে মূলত শিল্প কেন্দ্রিক যে পড়ালেখাগুলো, শিল্প কেন্দ্রিক কিছু কথাবার্তা, অনেক সুন্দর কিছু কথা এখানে লেখা রয়েছে। তো এখানে আমাদের পরীক্ষার জন্য যেসব জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিল্পের পরিচয়, অর্থাৎ এখানে যে শিল্পের শাখা বিভাগগুলোর কথা বলা রয়েছে, এটা সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া রাখতে হবে, ভালো মতো জানতে হবে। শিল্পের পরিচয়, যে শিল্পের আসলে প্রকারভেদ কত রকমের হয়, এটা জানতে হবে। তারপর জানতে হবে আমাদের মনের খোরাক, যে শিল্পের কাজ, শিল্প আসলে কিভাবে আমাদের মনের খোরাক মিটিয়ে থাকে, এটা আমাদের জানতে হবে। শিল্পের খোরাক, মনের খোরাক, এটা হচ্ছে শিল্পের অন্যতম একটা কাজ, যে মনের খোরাক মেটানো। শিল্পের এত কাজ এবং শিল্প চর্চার প্রধান কারণটা কি? শিল্প চর্চার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষের মনের খোরাক মেটানো। এই দুইটা জিনিস এই রচনা থেকে, এই লেখাটির থেকে আমাদের পরীক্ষার জন্য আসলে ভালো মতো জানা এবং পড়া জরুরি। আমরা এখান থেকে দেখি। এবং তাছাড়া তার উপর তো আমরা লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি ভালো মতো জানবই, এটা তো নতুন কিছু না, এটা শুরুতেই বলে দিয়েছি। তারপরে দেখো একটা অনুধাবন প্রশ্ন দেখি, আমাদের দেশে সংস্কৃতি গড়ে উঠেছে কিভাবে? শিল্পকলার কারুকাজ দিয়ে। তার সাথে সাথে আমাদের শিল্পকলার যে ভূমিকা, সেই ভূমিকাটা জানতে হবে। মানুষের চরিত্র গঠনে বা মানুষের মনন বিকাশে শিল্পকলার গুরুত্ব, এটাও আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। কালচার শব্দটি দ্বারা কি বোঝায়? সংস্কৃতি। কালচার তো বলতে সংস্কৃতি বোঝায়, এটা আমরা জানি। সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটি রূপ আছে। শিল্পকলার নানা দিক রচনা অবলম্বনে প্রতিফলিত রূপটির নাম কি? প্রতিফলিত রূপটির নাম ছিল স্বাধীনতা। যে রূপটির কথা বলা রয়েছে, যে শিল্পকলার সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ রয়েছে, এটা আমাদের ডিরেক্ট বই থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কখনো রেখার সাহায্যে, কখনো রঙের সাহায্যে, কখনো মাটি বা পাথরের সাহায্যে সৃষ্টি করা হয়েছে কি? সুন্দরকে। আচ্ছা, শিল্পকলার অন্তর্ভুক্ত বিষয় কি কি? চিত্রকলা, ভাস্কর্য, নাচ। দেখো প্রকারভেদ থেকে প্রশ্ন আসছে। তারপর শিল্পকলার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত বিষয় যেটি, সুর, রং, ছন্দ। এখানে আমাদের শিল্পকলার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। বৈশিষ্ট্য এবং প্রকারভেদ মোটামুটি একসাথেই জানতে হবে। তারপরে তোমার শিল্পকলার মানে গুরুত্ব কতটুকু মানব জীবনে, শিল্পকলার কাজ কি, মনন বিকাশে বা মানুষের মনের খোরাক যেটাতে শিল্পকলা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তোমার জানতে হবে। দেখো প্রথম প্রশ্নটা এসেছে শব্দার্থ থেকে, তারপর এসেছে শিল্পের সৃষ্টি হয়েছে কেন। এটা শিল্পের সৃষ্টির কারণ বা শিল্প কেন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, এটাই আসলে শিল্প সৃষ্টির কারণ। উদ্দীপকের শিল্প সৃষ্টির সঙ্গে শিল্পীর যে সম্পর্ক দেখানো হয়েছে, তা শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করা আছে। এখানে কি বলা হয়েছে? শিল্পী তার নিজের মনের আলোতে কোনো বিশেষ মানুষকে বা সৃষ্টিকে প্রত্যক্ষ করে অন্যের মনের কথা চিন্তার মাধ্যমে পরিপূর্ণ করে প্রকাশ করে। বিশেষকে তিনি নির্বিশেষ রূপে সর্বজন হৃদয়বেদ্য করে বস্তু রূপে মূর্ত করে তোলেন। তার মনের কথাটি একটি সূত্র বা চিহ্ন অবলম্বন করে তখন যে কোনো একটি রূপ পরিগ্রহ করে। তার মানে এখানে শিল্পীর মনের বহিঃপ্রকাশই হচ্ছে শিল্প, এই ব্যাপারটির কথা বলা রয়েছে। এখানে শিল্পীর সৃষ্টিশীলতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এই যে শিল্পের সৃষ্টি, আর এখানে শিল্পের সঙ্গে সম্পর্ক, শিল্পীর সৃষ্টিশীলতার সাথে শিল্প সৃষ্টির যে সম্পর্ক, এটা এখানে বর্ণিত হয়েছে। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে আমাদের বাংলা নববর্ষ, লিখেছে কে? শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান বাংলা নববর্ষের এই রচনাটায় মূলত আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি কি দেখে নেই।
শিল্পকলার, আচ্ছা সরি, এটার নাম কি, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ থেকে আমরা দেখব সাংস্কৃতিক তাৎপর্য। বাংলা নববর্ষের সাংস্কৃতিক তাৎপর্য কতটুকু আমরা এটা জানব। এবং এখানে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার যে বর্ণনা রয়েছে বা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা গঠনে বাংলা নববর্ষের ভূমিকা, এই জিনিসটা আমরা ভালো মতো পড়বো। অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনা। আচ্ছা চলো দেখি এবার কয়েকটা প্রশ্ন সলভ করি। এই যে দেখো, বাংলা নববর্ষ প্রবন্ধে উল্লেখিত কোন কোন অনুষ্ঠানগুলো লুপ্তের পথে? পূর্ণা ও হালখাতা, আমানি, এই জিনিসগুলো লুপ্তের পথে। আমাদের মোটামুটি আমরা এমসিকিউ গল্পটা পড়লে মানে প্রবন্ধটা পড়লে উত্তর করতে পারবো, অত কঠিন কিছু না। পূর্বে নববর্ষে আমানি নামে প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান হতো। আচ্ছা এখানে কিন্তু বিশেষ কিছু অনুষ্ঠানের কথা বলা রয়েছে বাংলা নববর্ষের, যেটা ইতিহাসের সাথে সাথে হয়তো এখন ওভাবে উদযাপিত হয় না, কিন্তু একসময় হতো। তো এখানে বাংলা নববর্ষের যে ইতিহাসটা, এটাও খুব ভালো মতো তোমাদের জানতে হবে। বাংলা নববর্ষ উৎসবকে সাধারণ মানুষ যেভাবে প্রাণে ধারণ করেছে, হালখাতা উৎসবের মাধ্যমে, বৈশাখী মেলার মাধ্যমে, ঘোড়দৌড়ের মাধ্যমে, এই তিনটা বিষয়ের মাধ্যমে বাংলার মানুষ এই বাংলা নববর্ষকে সাধারণ মানুষ প্রাণে ধারণ করেছে। আচ্ছা আমরা দেখি একটু সৃজনশীল। রমনার বটমূলে যেন জড়ো হয়েছে সারা বাংলাদেশ। শাড়ি পাঞ্জাবিতে তরুণ তরুণীরা সেজেছে বৈশাখী সাজে। শিশু কিশোররা মুখে আলপনা আঁকতে ব্যস্ত। বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ সঙ্গীত। চারিদিকে ঢাক ঢোল বাঁশির সুরে মুখরিত। হঠাৎ প্রচন্ড শব্দে চারিদিক প্রকম্পিত। শুরু হলো ছেলেপুলেদের আর্তনাদ আর আহাজারি। সাদা শাড়ি হলো রক্তে রঙিন। প্রতিক্রিয়াশীল শক্তি মুছে ফেলতে চাইলেও সম্ভব হয়নি বাঙালির ঐতিহ্যকে মুছে দেওয়া। বাঙালি এগিয়ে চলেছে ঐতিহ্যকে লালন করে। আচ্ছা এখানে প্রশ্নে যেটা বলেছে, উদ্দীপকের প্রতিক্রিয়াশীল শক্তির বাঙালির ঐতিহ্যকে মুছে ফেলার প্রচেষ্টার সঙ্গে বাংলা নববর্ষ প্রবন্ধের কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ? এখানে এই যে বিভিন্ন সময় বিভিন্ন বাইরের শক্তি যে বাংলার যে অসাম্প্রদায়িক চেতনা, সেটার উপরে কিন্তু আঘাত এনেছে। তো এই ব্যাপারটা আমাদের এই প্রবন্ধেও কিন্তু বলা হয়েছে। এই জিনিসটার সাথেই যে পাকিস্তান সরকারের নববর্ষ উদযাপন করতে না দেওয়ার বিষয়টা, এটা এখানে মূল বিষয় এবং এটা তোমরা ব্যাখ্যা করবে এখানে। তারপরে দেখো ঘয়ে কি বলা হয়েছে, বাঙালি রাজনৈতিক ইতিহাসের সঙ্গে মিশে আছে নববর্ষ উদযাপনের ইতিকথা। বাংলা নববর্ষ প্রবন্ধের আলোকে মন্তব্যটি যাচাই করো যে বাংলার রাজনৈতিক ইতিহাস। তো নববর্ষ শুধুমাত্র একটা সাংস্কৃতিক উৎসব না, এটা কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্নভাবে এটাকে আকৃতি দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে এটাকে শেপ করা হয়েছে। তো এটার যে ঐতিহাসিক গুরুত্ব, সেটার সাথে কিন্তু রাজনৈতিক ইতিহাসও অনেক গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দিক দিয়ে এটাকে বিভিন্ন সময় একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বাঙালির প্রতি আঘাত হানার জন্য, বা এটাকে বিভিন্ন সময় বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা আমাদের প্রবন্ধে লেখক বলেছেন। পরেরটাতে চলে যাই। বাংলা ভাষার জন্মকথা। বাংলা ভাষার জন্মকথা কে লিখেছেন বলতো? এখানে লেখকের নাম দেয়া নাই। আচ্ছা এই যে বাংলা ভাষার জন্মকথা, এটা কিন্তু খুবই তথ্য নির্ভর একটা লেখা। এটা খুবই বাংলা ব্যাকরণের একটা খুবই রিচ একটা লেখা, এবং এটার মধ্যে বাংলা ভাষার ইতিহাস যেমন লেখা আছে, বাংলা ভাষার জন্মকথা বলতে এখানে বোঝানো হচ্ছে যে বাংলা ভাষা কিভাবে জন্মের পর থেকে বা কিভাবে একটা বর্তমানে পরিশীলিত ভাষা হিসেবে কিভাবে ব্যবহার হচ্ছে, এটা কি কি ধাপে ধাপে পরিবর্তন হয়ে এসেছে, এই জিনিসগুলো দেখানো হচ্ছে। তো এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিবর্তনের ইতিহাস, ভাষার বিবর্তনের ইতিহাস। বাংলা ভাষায় কোন কোন বিবর্তন মাধ্যমে গেছে, এটা থেকে আসলে সৃজনশীল লেখাটা একটু কঠিন। এখান থেকে তোমরা ভালো মতো পড়বে যাতে এমসিকিউ দিতে পারো, এমসিকিউ আসলে তোমরা উত্তর করতে পারো। এবং এখানে আমরা দেখব যে ইন্দো ইউরোপীয় ভাষার একটা ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি হওয়ার মাধ্যমে আস্তে আস্তে কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে এই যে বর্তমানে আমাদের যে বাংলা ভাষা সেটাতে পরিণত হয়েছে। এবং এই লেখাটার লেখকের নাম কি? হুমায়ুন আজাদ। এবং তার যে লেখক পরিচিতিটা আছে সেটাও আমরা খুব ভালো মতো এখানে পড়বো। দেখো শ্লোক বলতে কি বোঝায়? শ্লোক হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত কবিতা। এখানে ম্যাক্সিমাম প্রশ্নই জ্ঞানমূলক, এবং জ্ঞানমূলক তোমরা মোটামুটি মেইন রচনাটা পড়লেই তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তরটা করতে পারবে। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, এই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য কি?
দেখো এটা অনুধাবনমূলক বলা হলেও এটা কিন্তু জ্ঞানের মতোই, তোমরা যদি রচনাটা পড়ো তাহলে তোমরা এটা উত্তর করতে পারবে যে এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা এবং এটি দৈনন্দিন ভাষা। উচ্চ শ্রেণীর মানুষের ভাষা কিন্তু প্রাকৃত ভাষা ছিল না। তারপর এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা জানার জন্য ঋগ্বেদের মন্ত্রগুলো প্রয়োজনীয় কেন? ঋগ্বেদের মন্ত্রগুলোতে প্রাচীন যে ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু লক্ষণীয়। এই যে দেখো ঋগ্বেদে আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায়, যার কারণে ঋগ্বেদের যে যে মন্ত্রগুলো রয়েছে এগুলো নিয়ে গবেষণা করলে এই আর্য ভাষার ধরন সম্পর্কে আর্য ভাষার গঠনটা জানা যায়। সৃজনশীল প্রশ্ন, আমার সাজেশন থাকবে এখান থেকে সৃজনশীল মানে লেখার চেষ্টা নাই করার, কারণ এখান থেকে আসলে কঠিন হয়ে যায়। তোমার আরো অনেক সুন্দর সুন্দর লেখা রয়েছে, সেগুলো থেকে তোমরা অনেক ইজিলি আরো সুন্দর করে লিখতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, উদ্দীপকের আলোকে বাংলা ভাষার জন্মকথা পর্যালোচনা করো। বাংলাদেশে আঞ্চলিক ভাষাগুলোর একটি থেকে আরেকটির পার্থক্য রয়েছে, যেমন চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, বগুড়ার আঞ্চলিক ভাষা, বরিশালের আঞ্চলিক ভাষা। কালক্রমে প্রমিত ভাষা থেকে এগুলো এত দূর আলাদা হয়ে উঠতে পারে যে তখন আর একে বাংলা ভাষা বলা যাবে না। মানে এগুলো আস্তে আস্তে প্রমিত ভাষা থেকে দেখা যাবে চেঞ্জ হয়ে হয়ে আরো মানে একদমই অন্যরকম ভাষা হয়ে যাবে, যেটাকে তখন আর বাংলা ভাষার কোনো মাধ্যম হিসেবে বলা যেতে পারে না। এভাবে নতুন ভাষা তৈরি হয়। তো এখানে ভাষা তৈরির প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, যেটা আমাদের প্রবন্ধেও রয়েছে, যে একটা ভাষা আসলে কিভাবে তৈরি হয়। একটা মূল ভাষা গোষ্ঠী থেকে তৈরি হয়, তারপর সেখান থেকে আস্তে আস্তে শাখা তৈরি হয়, সেই শাখা পরবর্তীতে সময়ের সাথে সাথে বিবর্তনের মাধ্যমে মূল ভাষার যে উৎসটা সেখান থেকে দেখা যায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন একটা ভাষা গোষ্ঠী তৈরি করে বা নতুন একটা আলাদা ভাষা তৈরি করে, নতুন সেটার ব্যাকরণ থাকে, নতুন ব্যবহার তৈরি হয়, এখান থেকে নতুন নতুন যে রচনাগুলো তৈরি হয় বা সাহিত্যকর্ম এখান থেকে প্রকাশিত হয়, মানুষের মুখে মুখে প্রচলিত হয়, এভাবে আস্তে আস্তে একটা নতুন ভাষা তৈরি হয়। তো এখানে ভাষার সৃষ্টি সম্পর্কে এই বিষয়টা আসলে বাংলা ভাষার জন্মকথা যে প্রবন্ধটা, এখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। তো মোটামুটি এখানে তোমার ভাষার বিবর্তন বা ভাষার জন্মকথার যে টপিকটা, এই জিনিসটা নিয়ে এখানে ভালো মতো তোমার জানতে হবে এবং চেষ্টা করবে এখান থেকে সৃজনশীল সাধারণত মানে পরীক্ষা যদি আসেও বাকিগুলো তো তোমার কাছে বেশি সহজ মনে হবে, এটাই স্বাভাবিক। এখান থেকে আসলে তুমি এমসিকিউ এর জন্যই খুব ভালো মতো পড়লেই এনাফ। আচ্ছা, এরপর আমাদের কবিতা আছে গণ অভ্যুত্থানের কথা। আচ্ছা, এই রচনাটা একটা সংকলিত রচনা এবং এইটাতে মূলত আমরা যেই জিনিসটা শিখতে পারি বা যেই জিনিসটা আমাদের জন্য জানাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শাসকদের শাসন এবং শোষিতদের প্রতিবাদ। শাসকদের শাসন এবং শোষিতদের প্রতিবাদের যে বিষয়টা এখানে উঠে এসেছে, সেই জিনিসটা আমাদেরকে একটু বেশি গুরুত্ব সহকারে শোষিতদের প্রতিবাদ করতে হবে। মানে এখানে এই জিনিসগুলোর যে প্রাধান্য বা এই জিনিসটার গুরুত্ব যে কতখানি, এই যারা শাসক তাদের শোষণ এবং তার পাশাপাশি যারা শোষিত হচ্ছে তাদের প্রতিবাদের বিষয়টা, এটা এখানে কিভাবে উঠে এসেছে। এখানে আমরা কয়েকটা প্রশ্ন দেখি। 1958 সালে বাংলাদেশের নাম কি ছিল? এটা পূর্ব পাকিস্তান ছিল। আর এই রচনাটা সংকলিত রচনা, এটার লেখক নাই, মানে লেখক দেয়া নাই লেখক পরিচিতি। তো এটা আমাদের ওইভাবে পড়তে হবে না। কোন পরিষদ 11 দফা দাবি উত্থাপন করেন? ছাত্র পরিষদ। এটা একটা ইতিহাস নির্ভর প্রবন্ধ আসলে, সুতরাং আমাদের ওইভাবেই পড়তে হবে, ইতিহাসের মতো করেই পড়তে হবে। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই কথা কে লিখেছিল? নূর হোসেন লিখেছিল। আচ্ছা, এটাতে অনেক বড় একটা মানে ইতিহাসের একটা বলা যায় যে ওভারঅল একটা শর্টকাট রিভিউ আমরা এখানে দেখতে পাই পুরা বাংলাদেশের ইতিহাসের। মুজিব কত দফা দাবি ঘোষণা করলে আইয়ুব খান তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে? 6 দফা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিহাস নির্ভর ইতিহাসের কাহিনীগুলো জানলেই বা প্রবন্ধটার মধ্যে যে ইতিহাসের কাহিনীগুলো রয়েছে এগুলো ভালো মতো পড়লেই কিন্তু মোটামুটি আমাদের এখানে কমন চলে আসবে। সৃজনশীলটা দেখি এখন। দেখো এখানে কি বলেছে, উদ্দীপকের ফরাসি বিপ্লব কি ধরনের আন্দোলন? তোমার পাঠ্য গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এখানে ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে, যেটা আমাদের এই গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করতে হবে এবং এটা হচ্ছে এক ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, যেটা 1969 সালে হয়েছে। তারপর 1969 সালের যে প্রেক্ষাপট তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে এবং গণ অভ্যুত্থান বলতে কি বুঝো, গণ অভ্যুত্থান আসলে কি এবং যারা জনগণ তারা কেন গণ অভ্যুত্থানে অংশ নেয়, এই জিনিসগুলো তোমার এখানে ওই প্রবন্ধের আলোকে লিখতে হবে। আচ্ছা, এরপর আমাদের কবিতা অংশ রয়েছে।
কবিতা। আমাদের প্রথম কবিতাই হচ্ছে মানব ধর্ম, এবং এই কবিতার প্রধান কথাই যেটা নাম থেকে আমরা জানতে পারি যে মানবের প্রতি মানবের যে দায়িত্ব বা আসলে মানব ধর্ম বলতে কি বোঝায়, কোনো জাতি ধর্ম বর্ণ ভেদে মানুষের যে দায়িত্ব কর্তব্য বা মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এই জিনিসটা এখানে উঠে এসেছে। এবং এই কবিতার যে কবি লালন শাহ, তার জীবনীটা তোমাদের একটু ভালো মতো জানতে হবে। এবং আমরা এখান থেকে কি কি শিখবো, এখানে আমরা যেটা শিখবো এটার মূল কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি, এই যে বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে আমাদের সমাজে, এদের এই সম্প্রদায়গুলোর মধ্যে যে একটা সম্প্রীতিমূলক সম্পর্ক থাকার গুরুত্ব কতখানি মানুষের মানব সমাজের একটা শান্তি বজায় রাখার জন্য, সেই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম, জাত ও ভেদাভেদের ঊর্ধ্বে যে মানব ধর্মের স্থান, মানুষের মানুষের ঊর্ধ্বে যে আর কিছু নেই, এই জিনিসটা এখানে প্রধান বিষয়। যেমন এখানে যদি কয়েকটা দেখি, লালন শাহ বলেছে মনুষ্য ধর্মকে গুরুত্ব মনে করতেন, জাত বিভেদ লোপ করতে বলেছেন, হিন্দু ধর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন। 1 ও 2, হিন্দু ধর্ম, তিনি কোনো ধর্মকে প্রাধান্য দেননি, তিনি মানুষের যে মানব ধর্ম, সেটাকে মানুষের ধর্ম বা মানবিকতার যে ধর্ম, সেটাকে সবচেয়ে বেশি উচ্চতায় এই কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আর বাকি সব জ্ঞানগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। উদ্দীপক দেখি একটা, যেখানে কি বলা হচ্ছে, উদ্দীপকের সঙ্গে মানব ধর্ম কবিতার ভাবগত সাদৃশ্য দেখাও। এখানে কি বলা হয়েছে, এখানে মানব জীবনে মানুষের উপরে যে আর কিছু নেই, মানুষের ঊর্ধ্বে আর কিছু নেই, সকলের উপরে মানুষ সত্য, এই বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে। এবং এটার সাথে আমাদের মানব ধর্মের কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে। এবং মানব ধর্ম কবিতার যে প্রধান ভাব, যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা মানুষের মানুষের প্রাধান্য, ধর্মের উপরে মানুষের প্রাধান্য, এই জিনিসটা এখানে প্রকাশিত হয়েছে। প্রমাণ করো যে উদ্দীপকের লেখক ও মানব ধর্ম কবিতার কবি একই মতবাদে বিশ্বাসী। হ্যাঁ, তারা দুইজনই এই মানব ধর্মের মতবাদে বিশ্বাসী, এবং তারা অসাম্প্রদায়িক সমাজ গড়ার পক্ষে তারা দুইজনই। পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে বঙ্গভূমির প্রতি। এটা একটা দেশপ্রেমমূলক কবিতা, এবং এটা লেখকের নাম মাইকেল মধুসূদন দত্ত। তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে তোমরা এই যে দেশপ্রেম ভিত্তিক যে কবিতাগুলো রয়েছে, দেশপ্রেম ভিত্তিক এই কবিতাগুলো তোমরা একটু ভালো মতো পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে এবং এখান থেকে প্রশ্নের উত্তর করাও সহজ, এবং সৃজনশীল লিখলে এখান থেকে বেশি নাম্বার পাওয়া যায়। তো তোমরা এখান থেকে সুন্দর করে লিখতেও পারবে। তাই দেশপ্রেম ভিত্তিক যে কবিতাগুলো রয়েছে এগুলো একটু প্রথম সারিতে রাখবে, তারপর প্রকৃতিপ্রেমী যে কবিতাগুলো রয়েছে সেগুলো দ্বিতীয় সারিতে রাখবে, এবং তারপর মানব প্রেম বা মানুষ সংক্রান্ত, সমাজ সংক্রান্ত যেটা, সেটা রাখবে। বা মোটামুটি প্রকৃতি সংক্রান্ত এবং মানুষ সংক্রান্ত দুইটাই কাছাকাছি ভাবে পড়ার চেষ্টা করবে, কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেবে দেশপ্রেম ভিত্তিক কবিতার। যেমন এখানে দেখো, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতায় প্রথমত আমাদের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি জানতে হবে এবং ভালো মতো শব্দার্থ পড়তে হবে। দেখো, বাংলা ভাষায় প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। এটা মাইকেল মধুসূদন দত্তের জীবনীর পড়লে জানতে পারা যাবে। এখানে একটা অনুধাবন যে জীবন নদ বলতে কবি কি নির্দেশ করেছেন, তিনি জীবন নদ বলতে পুরো জীবনকে বুঝিয়েছেন। তো আমরা এখান থেকে যে জিনিসগুলোতে ফোকাস দিব, এখান থেকে আমরা প্রথমত দেশপ্রেম, এখানকার দেশপ্রেমটাই আসলে প্রধান, এবং এখান থেকে যদি কোনো সৃজনশীল আসে, দেশপ্রেমকে কেন্দ্র করেই আসলে সৃজনশীলটা আসবে। এবং তার সাথে দেশকে চিরস্মরণীয় করে রাখার আকাঙ্ক্ষা, দেশকে চিরস্মরণীয় করার আকাঙ্ক্ষা, এই জিনিসটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারগুলো নিয়ে লিখতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সাধারণত এই ধরনের প্রশ্নই আসবে। দেখি সৃজনশীল প্রশ্ন কি বলা হয়েছে, যে উদ্দীপক রিপনের সঙ্গে বঙ্গভূমির প্রতি কবিতার কবি মাইকেল মধুসূদনের সাদৃশ্য কোথায়? রিপন এখানে কি করেছে? রিপন এখানে কিন্তু লেখক পরিচিতি থেকে প্রশ্নটা এসেছে। দেখো, রিপন এখানে শিক্ষিত হওয়ার জন্য কানাডায় গমন করে, তিনি বিদেশে চলে যায় এবং বিদেশে গিয়ে দেশের প্রতি সে একটা টান অনুভব করতে পারে, যখন সে দেখে যে সে ওখানে গিয়ে কোনো রকম শান্তি পাচ্ছে না, বাংলায় যতটা শান্তি সে পেয়েছে। তো এটা আমাদের মাইকেল মধুসূদন দত্তের, তার মানে আমাদের লেখক পরিচিতিটা কত ভালোভাবে জানা জরুরি। দেখো, পুরো লেখক পরিচিতি থেকে সৃজনশীলটা করা।
কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের রিপন মধুসূদন দত্তেরই প্রতিচ্ছবি। যেহেতু কবিতাটা সে তার নিজের জীবন থেকে লিখেছে, জীবনের যখন সে দেশের প্রতি টান অনুভব করেছে তখন সেই কবিতাটা লিখেছে, দেশে ফিরে আসার অনুভূতি ব্যক্ত করেছেন। তো সুতরাং আমাদের এটা আসলে লেখকের জীবনের সাথে একটা সম্পৃক্ত কবিতা। এবং এইখানে রিপন আসলে মধুসূদন দত্তেরই প্রতিচ্ছবি। এখানে আমরা মধুসূদন দত্তের জীবনী থেকে শুরু করে কবিতায় তার যে অবদান বা কবিতায় তার মনোভাব কিভাবে প্রকাশ পেয়েছে, তোমরা এই অংশটুকু এখানে সুন্দর করে লিখে দেবে। 2 বিঘা জমি আছে। 2 বিঘা জমি খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। এটা খুব ভালো মতো পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং খুব একটা কালজয়ী একটা কবিতা বলতে গেলে। এবং এটা মানব কেন্দ্রিক একটা কবিতা সত্যি বলতে। কারণ এখানে হচ্ছে মানুষের যে যে যত চায়, যে যত পায় সে তত চাইতে থাকে, এবং যার নেই, যে একদমই নিঃস্ব তাকে আরো বেশি নিঃস্ব করা হয়, এবং সেটা করে ওই এক শ্রেণীর মানুষ যাদের সবকিছু আছে। এই জিনিসটাকে মাথায় রেখে বা এই প্রতিপাদ্যটাকে মাথায় রেখে এই কবিতার কাহিনীটা করা রয়েছে। এবং কাহিনী দেখো এখান থেকে জ্ঞানমূলক অনেক বেশি আসবে, তাই তোমরা কাহিনীর মতো করে কবিতাটা আগে ভালো মতো জানবে। দেখো 7 পুরুষ বলতে কি বোঝায়, অনুধাবনে বলা হচ্ছে পূর্ববর্তী 7 বংশধর। তো এটা শব্দার্থের মতো, শব্দার্থ বা টিকা থেকে এসেছে। উপেন তার ভূমিকে রাক্ষসী বলেছে যে কারণে, তার সুখ শান্তি কেড়ে নেওয়ার কারণে, অতীতের স্মৃতিচিহ্ন মুছে ফেলার কারণে, গ্রামের সবকিছু বিনাশ করার কারণে। 1 ও 2 অতীতের স্মৃতিচিহ্ন মুছে ফেলেছে, পাশাপাশি সুখ শান্তি কেড়ে নিয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো মতো পড়তে হবে। এবং আমরা এখানে আর যেটা পড়তে পারি পরীক্ষার জন্য, 2 বিঘা জমিতে আমাদের জানতে হবে শ্রেণী বৈষম্যের বিষয়টা, যেটা আমাদের প্রশ্নে সৃজনশীল হতে পারে। শ্রেণী বৈষম্য এবং তার পাশাপাশি শোষণ, শ্রেণী বৈষম্য এবং গরিবের প্রতি যে শোষণ বা নিঃস্বদের প্রতি যে শোষণ এই সমাজে হয়ে আসছে, এই জিনিসটা এখানে ফুটে উঠেছে। সৃজনশীল দেখে উদ্দীপকের সঙ্গে 2 বিঘা জমি কবিতার সাদৃশ্য নিরূপণ করো। উদ্দীপকে কি বলা হয়েছে? ছোটবেলার গল্প করতে গিয়ে দাদু বললেন, গ্রামের পাঠশালায় আমরা দল বেঁধে যেতাম, হই হই রই রই করে দল বেঁধে ফিরে আসতাম। মাথায় তখন দুরন্তপনার ষোলকলাই পূর্ণ ছিল। কখনো নদীতে সাঁতার কাটতাম, কখনো ক্লাসে ফাঁকি দিয়ে আমলকি কুড়াতে যেতাম। তো এখানে আসলে এই যে উপেন রয়েছে, সেই উপেন না, এখানে হ্যাঁ উপেন, উদ্দীপকের সঙ্গে 2 বিঘা জমির কবিতার সাদৃশ্য যে উপেনের শৈশবটা পুরাটাই তার ওই জমিতে কেটেছে এবং সেই তার এলাকায় তার গ্রামে কেটেছে। তো ওইটা যখন সে স্মৃতিকাতর হয়ে যায়, তো ওই কথাগুলো মনে করতে থাকে এবং সে বুঝতে পারে যে তার জীবনের কত বড় একটা অংশ এই জমি তার থেকে কেড়ে নিয়েছে। তো এই জিনিসটা আসলে এখানে বেশি ফুটে উঠেছে। উদ্দীপকের 2 বিঘা জমি কবিতার একটি দিক প্রস্ফুটিত করলেও উভয়ের মধ্যে ভাবগত ভিন্নতা অবশ্যই রয়েছে। এটা জাস্ট একটা সাইড দেখায়, কিন্তু পুরা কবিতাটা আমাদের কি দেখায়? শ্রেণী বৈষম্য এবং যারা সমাজের উচ্চবিত্ত মানুষ তাদের যে লোভ লালসা এবং সম্পত্তি গ্রাসের যে একটা প্রবণতা, এই জিনিসটা দেখায় এবং সমাজের শ্রেণী বৈষম্য, শোষণ, এই জিনিসগুলো ফুটিয়ে ওঠে। পাছে লোকে কিছু বলে লিখেছেন কামিনী রায়। এটাও একটা মানব কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক একটা কবিতা। কামিনী রায়ের লেখা খুবই সুন্দর একটা কবিতা। এবং এখানে দেখো কিছু প্রশ্ন আমরা দেখি। এই যে এটা দেখো, মানুষের সমালোচনাকে উপেক্ষা করার ফলাফল কি? নিজেকে স্বাধীন রাখার প্রেরণা পাওয়া। তুমি যখন আরেকজনের সমালোচনা উপেক্ষা করবে তখন তুমি নিজেকে স্বাধীন রাখতে পারবে। তারপর কে কি মনে করবে বা সমালোচনা করবে এটা ভেবে বসে থাকলে কোনটি অসম্ভব? সঠিক পথে আগানো। তো এখানে মানুষের কয়েকটা উপদেশ এখানে দেওয়া হয়েছে মানুষকে। তো এই উপদেশগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এটা তোমরা এমসিকিউতে তখন প্রায় এই প্রশ্নটা আসতে পারে যে এই জিনিসটা হলে তখন কি হবে। কবিতায় ছিল যে এই যে যখন তুমি আরেকজনের কথা উপেক্ষা করবে তখন তোমার কি হবে। তো তুমি যদি কবিতা থেকে উপদেশগুলো নাও, যেহেতু এটা উপদেশমূলক কবিতা, উপদেশগুলো পড়তে হবে ভালো মতো। এবং আত্মবিশ্বাস, সৃজনশীলের জন্য এখানে আত্মবিশ্বাসের যে অংশটুকু বলা হয়েছে, যে মানুষের জীবনে আসলে তাদের আত্মবিশ্বাস থাকাটা কতটা জরুরি, এই জিনিসটা ভালো মতো পড়তে হবে। এবং এই যে আত্মবিশ্বাস বলতে লোকে কি বলবে, লোকের সমালোচনা উপেক্ষা করে কিভাবে নিজেকে গড়ে তোলা যায় বা নিজেকে এগিয়ে নেওয়া যায়, এই জিনিসগুলো এখান থেকে নিতে হবে ভালো মতো। সম্মুখে চরণ নাহি চলে, কবিতার এই লাইনটিতে যে বিষয়টি প্রকাশ করতে চেয়েছেন, দ্বিধাহীনভাবে সামনে এগিয়ে যাওয়া, লোক লজ্জা ভেঙে প্রকাশ্যে নিজেকে তুলে ধরা, লোকের ভয়ে নিজেকে লুকিয়ে রাখা না, প্রথম দুইটা হবে। তো এটা মোটামুটি সহজ একটা কবিতা, তোমরা ভালো মতো পড়বে এটা।
দেখো গয়ে কি বলা হয়েছে, উদ্দীপকের পাছে লোকে কিছু বলে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে। এখানে বলা হয়েছে নবনী আর মিতা দুই বান্ধবী। নবনীর বাবা একজন কাঠ ব্যবসায়ী, বাজারে তার ফার্নিচারের দোকান আছে, সমাজেও বেশ নামডাক। তবে নবনী তার বাবাকে খুব ভয় পায়। তার মিতার বাবা রিক্সা চালক, দিনমজুরির পয়সায় কোনো মতে মিতার সংসার চলে। এবারের ঈদে নবনী 4টা জামা পেয়েছে, তার মন বেশ খুশি হয়ে ওঠে। কিন্তু মিতাকে কেউ কোনো জামা দেয়নি, তার বাবাও কিনে দিতে পারেনি। নবনীর খুব ইচ্ছা ছিল মিতাকে একটা জামা দেওয়ার, কিন্তু বাবার ভয়ে, এই যে কারো ভয়ে কোনো কিছু করতে না পারা বা পরিবারের একজনের ভয়ে সে কোনো কিছু ভালো কিছু করতে পারছে না, এই জিনিসটা আসলে আমাদের কবিতার এই যে মানুষের সমালোচনা বা মানুষের ভয়ে কোনো কিছু না করতে পারা, নিজের ইচ্ছা মতো কোনো কিছু না করতে পারা, এই জিনিসটাকে তুলে ধরেছে। ঘয়ে কি বলেছে, নবনীর মানসিকতাকে তুমি সমর্থন করো কি? না, অবশ্যই সমর্থন করি না। এবং আমরা মূলত এই কবিতা থেকে যে শিক্ষাটা পেয়েছি যে আমরা আমাদের সবসময় অন্যের সমালোচনাকে উপেক্ষা করে সবসময় ভালো কাজে এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়া উচিত, এবং পাছে লোকে কিছু বলে এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। তো এই জিনিসটা আমরা নবনীর মধ্যে দেখতে পাইনি, সুতরাং নবনীর এই যে ভাবধারাটা এটাকে আমরা সমর্থন করছি না। আচ্ছা, পরেরটাতে যাই। নারী লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? দশম। তো আমাদের এখানে কাজী নজরুল ইসলামের ভালো মতো লেখক পরিচিতিটা পড়তে হবে। এবং নারী একটা মানব কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক একটা কবিতা। আমাদের সমাজ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক কবিতাটা কিন্তু এই দেশপ্রেমমূলক কবিতার পরপর রেখে ভালো মতো প্রস্তুতি নিতে হবে। এবং এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে আমরা পড়বো সাম্যবাদী চেতনার অংশটুকু, যে সাম্যবাদী চেতনার সম্পর্কিত এই কবিতায় কি বলা রয়েছে। সাম্যবাদী চেতনা, নারী ও পুরুষের সমান অধিকার, সমানাধিকার। পুরুষ দাস ছিল না কেন? কারণ পুরুষ শাসিত সমাজ থাকায় সেখানে কোনো দাস পুরুষ কোনো দাস ছিল না, বরং দাসী করে রাখা হতো নারীদের। নরের অবদানের ইতিহাস লেখা হলেও নারীর অবদানের ইতিহাস লেখা হয়নি, কারণ নারীকে অবমূল্যায়ন করার জন্য, নারীর যে উৎসর্গ বা ত্যাগ, সেই জিনিসগুলো যাতে সামনে না আসে, যাতে পুরুষের যে প্রাধান্য, পুরুষের যে শ্রেষ্ঠত্ব, এটা যাতে সবসময় বজায় রাখে, এই জিনিসটা নিশ্চয়তার জন্য আসলে নারীদের ত্যাগের কথা কখনো তুলে ধরা হয় না। আমাদের এই যে সাম্যবাদী বলতে এখানে সাম্যবাদী ধারা বা নারী পুরুষের সমান অধিকারের যে বিষয়গুলো, এটা নিয়ে এই কবিতাটা লেখা, এবং এই জিনিসটাই এখানে খুব ভালো মতো জানতে হবে, একদম পরীক্ষায় উত্তর করার মতো করে লিখতে হবে। উদ্দীপকের দ্বিতীয় অংশের সাথে নারীর কবিতার সাদৃশ্য বর্ণনা করো। দ্বিতীয় অংশ কোনটা? দ্বিতীয় অংশ হচ্ছে, আচ্ছা এইটা দ্বিতীয় অংশ। বর্তমান যুগে কি হয়, ম্যানেজার বলেন আসুন ম্যাডাম, অফিসের প্রথম দিন কেমন লাগছে। তার মানে প্রথম অংশে দেখায় যে যিনি নারীকে নিজের নিচে রাখা, কোনো কিছু ইয়েতে করা, এবং তার প্রতি যে একটা শোষণমূলক বা কর্তৃত্ব পরায়ণ একটা মনোভাব, সেটা ফলানো। এবং পরের অংশে দেখায় যে নারীর যোগ্যতা এবং নারীর প্রাধান্য, নারীর সম্মান, এটাকে দেখানো হয়। এটা হচ্ছে এই অংশটা কি, দ্বিতীয় অংশ তাহলে কি প্রকাশ করছে, যে নারী কবিতায় যে নারীর সাম্যতার কথা বলা হয়েছে বা নারীর প্রাধান্য দেওয়ার, নারীর ত্যাগকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, এই অংশটির একটা প্রয়োগ আমরা দেখতে পাই। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অংশের মধ্যে যে পার্থক্য রয়েছে, নারী কবিতাও তা প্রকাশ পেয়েছে। অবশ্যই নারী কবিতায় প্রকাশ পেয়েছে যে প্রথম ও দ্বিতীয় অংশের মধ্যে নারীদের পরাধীনতা ও মূল্যায়নের বিষয়টি ফুটে উঠেছে। প্রথম অংশে পরাধীনতা দেখানো হয়েছে, পরের অংশে মূল্যায়ন দেখানো হয়েছে। যেটা আমাদের নারী কবিতায় বলা হয়েছে যে নারী পুরুষের অবদান সমান এবং নারীর মূল্যায়ন হওয়া উচিত, কিন্তু নারীর মূল্যায়ন হতে দেয় না এই পুরুষ শাসিত সমাজ, এবং তারা নারীকে অবমূল্যায়ন করার জন্য সবসময় তাদের পরাধীন করে রাখে। এই জিনিসটা এখানে ফুটে উঠেছে। আবার আসিব ফিরে, এটা একটা প্রকৃতি কেন্দ্রিক কবিতা, প্রকৃতির প্রেম কেন্দ্রিক, এবং এটা লিখেছেন কে? জীবনানন্দ দাশ। এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে জীবনানন্দ দাশের কবিতা পড়ার সময় সবসময় খেয়াল রাখবে তিনি কিন্তু সবসময় কিছু উপাদান ব্যবহার করে কবিতায়, সেই উপাদানগুলো ভালো মতো পড়তে হবে, এবং কিসের সাথে কিসের তুলনা করছে, কোন উপমা ব্যবহার করছে, এই উপমাগুলোর মানেও খুব ভালো মতো জানতে হবে। এখানে আমরা
রূপসী বাংলার রূপ, রূপসী বাংলার রূপ, এবং তারপর জন্মভূমির প্রতি ভালোবাসা, এবং যে ডিটেলসগুলো দেওয়া আছে, যে উপমাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ভালো মতো, সেগুলোর মানে এবং সেগুলোর প্রয়োগ ভালো মতো বুঝতে হবে। জন্মভূমির প্রতি ভালোবাসা। দেখি কয়েকটা প্রশ্নের মেলানোর চেষ্টা করি। জীবনানন্দ দাশের কবিতায় যেসব বিষয় নতুন পরিচয়ে ধরা পড়েছে: অজানা গাছপালা, পশু পাখি, প্রাকৃতিক সৌন্দর্য। এই জিনিসগুলো খুবই সাধারণ জিনিস, কিন্তু এই উপাদানগুলোকে জীবনানন্দ দাশ তার কবিতায় অনন্য সাধারণভাবে ব্যবহার করেন এবং সেগুলোর দেখা যায় আলাদা একটা কোনো মিনিং থাকে। আবার আসিব ফিরো কবিতাটি প্রকৃতির কবিতা, রূপক কবিতা, নাকি দৃশ্যচিত্রময় কবিতা? এটা রূপক কবিতা না। রূপক কবিতা তো কখন হয়, যখন কোনো কিছুর মাধ্যমে আসলে অনেক বড় বিষয় বোঝানো হয়, বা একটা জিনিস দিয়ে অন্য কোনো জিনিস বোঝানো হয়, তখন সেটা রূপক কবিতা হয়। এটা প্রকৃতির কবিতা এবং দৃশ্যচিত্রময় কবিতা, মানে এখানে প্রকৃতির রূপকে এমনভাবে তুলে ধরা হয় ভাষার মাধ্যমে, শব্দের মাধ্যমে, যে পড়লে মনে হবে যেন সব চোখের সামনে ভাসছে এরকম। তো এটাকে বলা হয় দৃশ্যচিত্রময় কবিতা। আবার আসিব ফিরে কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য নির্ণয় করো। উদ্দীপকে কি বলা হয়েছে? হাজার বছরের ধুলো মাখা পথ, নবান্নের ধান ছড়ানো সোনালী প্রভাত, ডাহুকের সুরেলা বিকেল। মোটামুটি এখানে দেশের সৌন্দর্য বা গ্রাম বাংলার যে সৌন্দর্য এটাকে তুলে ধরা হয়েছে, এবং যে মায়াময় সৌন্দর্য, দৃশ্যচিত্রময়তা, এই জিনিসটা তুলে ধরা হয়েছে, এবং এটা আমাদের কবিতার সাথে মিলে যায়। ঘয় দেখো কি বলা হয়েছে? উদ্দীপক আবার আসিব ফিরে কবিতাটি মূলত কবির বাংলার রূপ সৌন্দর্যের প্রতি অসীম আবেগের বহিঃপ্রকাশ। যে এই যে বাংলার সৌন্দর্য ছোটখাটো মানে বিষয়, যেমন গাছপালা, অজানা পাখি, এরকম ছোটখাটো ব্যাপারও যে কত বড় মাহাত্ম্যধারী হতে পারে, এবং এই জিনিসগুলোর যে কত আবেগপ্রবণ হতে পারে এগুলোর প্রতি কবি, সেই জিনিসগুলো প্রকাশ পেয়েছে। তো এই জিনিসটা আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে। এবং লেখার ধরন আমরা কিভাবে পারবো? আমরা যখন এই সৃজনশীলগুলো কয়েকবার পড়ে নিজে নিজে লিখবো, প্র্যাকটিস করবো, দেখবে তোমাদের হাত চলে এসেছে, লেখার হাত চলে আসবে। এরপর নদীর স্বপ্ন লিখেছেন বুদ্ধদেব বসু। তো আমরা এই কবিতাটি থেকে কোন কোন টপিক ভালো মতো পড়বো একটু দেখে নেই। নদীর স্বপ্ন একটা প্রকৃতি কেন্দ্রিক, এটাও প্রকৃতি প্রেম নিয়ে লেখা, প্রকৃতি কেন্দ্রিক একটা কবিতা, প্রকৃতি প্রেম এটার মূল কথা। তো এখানে প্রকৃতি প্রেমের যে বিষয়গুলো, উপাদানগুলো দেয়া, সেটা আমরা আগে ভালো মতো জানবো। এবং শৈশবের স্মৃতিচারণ, কবি এখানে যেভাবে শৈশবের স্মৃতিচারণ করেছে, প্রকৃতির সাথে তার যে মেলবন্ধন বা প্রকৃতির সাথে তার যে আবেগঘন স্মৃতি, সেটার রোমন্থন তিনি এই কবিতার মাধ্যমে করেছেন। এই বিষয়টা তোমাদের ভালো মতো জানতে হবে, পড়তে হবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন কয়েকটা দেখি। কানাই নিজে ঘুমিয়ে পড়লে তার ছোট বোন ছোকানুর দিকে মাঝিকে লক্ষ্য রাখতে বললে যেন সে ভয় না পায়। এর মাধ্যমে বোনের প্রতি কানাইয়ের কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে? দায়িত্ববোধ বা মমত্ববোধ। অবশ্যই এখানে আরেকটা বিষয় আছে, ভাই এবং বোনের ভালোবাসার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, স্নেহের বন্ধন, এই জিনিসটাও এখানে ফুটে উঠেছে। মেঘনা, পদ্মা, সোন নদীগুলো বাংলার কোন দিক প্রকাশ করে? এটা ভৌগোলিক অবস্থাকে প্রকাশ করে। এটা একটা উচ্চতর দক্ষতা, মানে এটা উচ্চতর দক্ষতা সাধারণত নিজের আইডিয়া করে অ্যান্সার করতে হয়, বা তোমার পঠিত যে কবিতাটা সেখান থেকে তোমার নিজের সেন্স ইউজ করে তোমাকে উত্তরটা করতে হয়। তো সেটা তোমরা খুব সাবধানে করবে, খুব দক্ষতার সাথে করবে। ছোকানুর চোখে ঘুম আসলেও কানাই জেগে থাকতে চায়, কারণ কি? সে গল্প শুনতে চায়, সে গান শুনতে চায়। 1 ও 2। ওইটা কবিতা পড়লে তোমরা মোটামুটি নিজেরাই পারবে। আচ্ছা, সৃজনশীলে চলে যাই। নদীর স্বপ্ন কবিতার কোন দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে? উদ্দীপকে কি বলা হয়েছে? যমুনার চরে যখন পৌঁছলাম তখন বিকেলের শুরু, সারি সারি কাশফুলের রাজ্যে প্রজাপতির মেলা, আর নদীর বুকে মসৃণ ঢেউয়ের অবিরাম জল খেলা। এক সময় সূর্য অস্ত যেতে লাগলো, তখন পাখিদের ঘরে ফেরার পালা। দূর থেকে উড়ে আস্তে আস্তে আবার দূরে চলে যায়, একসময় বিন্দু হয়ে মেঘের আড়ালে ডুব দেয়, অবশেষে সূর্য ডুব দিল যমুনার জলে। তো এখানে মূলত নদীর যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, এটা প্রকাশ পেয়েছে। এবং নদীর স্বপ্ন কবিতার এখানে কোন দিকটি প্রকাশ পেয়েছে? নদীর স্বপ্ন কবিতার প্রাকৃতিক ভাব সৌন্দর্য, প্রাকৃতির যে ভাব গম্ভীর সৌন্দর্য, সেই জিনিসটা এখানে প্রকাশ পেয়েছে। তারপর উদ্দীপকটিতে নদীর স্বপ্ন কবিতার মূল ভাব পরিপূর্ণ ফুটে ওঠেনি, কারণ এখানে এই যে শৈশবের স্মৃতিময়তার দিকটা এটা অনুপস্থিত থাকায় পুরো ভাবটা এখানে আসলে উঠে আসেনি।
জাগো তবে অরণ্য কন্যারা, এটাও একটা মানব কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক একটা কবিতা, এবং এটা হচ্ছে লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামালের অনেক বিখ্যাত একটা কবিতা এটা, এবং সুফিয়া কামালের যে কবিতা লেখাগুলো অনেক বেশি ফেমাস, আমরা সেগুলোর নাম খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করব, প্রায় এখান থেকে প্রশ্ন হয়। এবং আমাদের এই কবিতায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীর জাগরণ, অর্থাৎ এই যে আমরা কবি নজরুলের যে কবিতাটা দেখলাম নারী ও পুরুষ, সেটার যে মূল কথা এবং এটার যে মূল কথা কাইন্ড অফ দুইটাই কাছাকাছি। নারীর জাগরণ এবং নারীকে আত্মবিশ্বাসী ও সচেতনতা হওয়ার আহ্বান, নারীর প্রতি আহ্বান, যে নারীর কেন সচেতন হওয়া উচিত বা নারীর জাগরণটা ঘটানো উচিত সেই বিষয়ে নারীদেরকে আহ্বান করা, নারীর প্রতি আহ্বান। নারীর প্রতি আহ্বান। দেখো এখানে মাটি অরণ্যের প্রাণে চায় কেন কথাটি দ্বারা কবি কি বুঝিয়েছেন, বৃক্ষের জন্য মাটির আকুলতা। তো এখানে কিছু শব্দার্থ এবং টিকা আছে গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের ভালো মতো পড়তে হবে। খাদ্য আনো ক্ষুধার্তের লাগি, কবির এ আহ্বান কার প্রতি? অরণ্য কন্যার প্রতি, যে যারা ক্ষুধার্ত তাদের জন্য খাদ্য নিয়ে আসো। কবির চারদিকে হাহাকার শোনার কারণ, কণ্ঠে কারো গান না থাকা, প্রাণহীন মুখের মলিনতা। তিনি কিন্তু এখানে একটা প্রকৃতির শুষ্কতা, রুক্ষতা এবং প্রকৃতির যে দুর্ভিক্ষের চিত্র সেটাও কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন, এবং এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় উদ্দীপকে থাকতে পারে এই বিষয়গুলো। মানুষের দৃষ্টি ভয়ার্ত হওয়ার কারণ কি? প্রকৃতিতে ফুল ফসল কমে যাওয়া, বিদেশি অর্থ সাহায্য বন্ধ হওয়া। জাগতব অরণ্য কন্যারা কবিতায় যা আনতে বলা হয়েছে, আত্মার আনন্দ, ফুলের ফসল, ক্ষুধার্তের খাদ্য। কবি বৃক্ষ কন্যাদের আহ্বান জানিয়েছেন কেন? প্রকৃতিতে সবুজ শ্যামল ভরিয়ে তোলার জন্য। এখানে আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে নারী এবং প্রকৃতির সম্পর্ক, অর্থাৎ প্রকৃতির নারী রূপ। এই যে বৃক্ষ কন্যা বলতে মূলত বোঝানো হচ্ছে যে এই যে বৃক্ষকে নারীর সাথে তুলনা করা হচ্ছে। নারী যেমন স্নেহময়ী এবং নারী যেমন দাত্রী, নারী হচ্ছে দিতে সারা জীবনই তার উৎসর্গ করেন মানুষের সেবায়, ঠিক তেমনি প্রকৃতিও কিন্তু এরকমই মমতাময়ী, প্রকৃতির নারী রূপ। প্রকৃতিকে নারী রূপে এখানে তুলে ধরা হয়েছে। চলো একটা সৃজনশীল দেখি। উদ্দীপকের সঙ্গে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার পরোক্ষ সাদৃশ্য দেখো। এখানে কি বলা হয়েছে? গাছ যে শুধু অক্সিজেন দেয় তা নয়, গাছের ব্যবহার বিশ্বব্যাপী দৈনন্দিন, সবখানেই কাঠের ব্যবহার হয়, জ্বালানিতে কাঠ লাগে। তো এখানে মূলত প্রকৃতির প্রয়োজনীয়তা দেখানো হয়েছে, এবং এই জিনিসটাও কিন্তু আমাদের কবিতার মধ্যেও রয়েছে যে প্রকৃতি আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এবং প্রকৃতিতে যে নারী রূপে প্রকৃতি আমাদের কতভাবে সেবা করে এই ব্যাপারটা ফুটে উঠেছে। ঘয়ে দেখো কি বলেছে, দেখো যে উদ্দীপক জাগো তবে অরণ্য কন্যারা কবিতা একই সার্থকতা বহন করে। হ্যাঁ, দুইটারই একই কথা, দুইটাতেই মূলত প্রকৃতির সম্পদ রক্ষা করা বা প্রকৃতিকে রক্ষা করার বিষয়টা ফুটে উঠেছে, এবং এই দুইটা জিনিস এখানে উদ্দীপকেও বৃক্ষ রোপণের কথা বলা হয়েছে এবং বৃক্ষ নিধনের বিপক্ষে সোচ্চার করা হয়েছে, এবং কবিতাও কিন্তু আমাদের কবি একই কথা বলেছেন যে আমাদের প্রকৃতিকে সঞ্চয় করতে হবে বা প্রকৃতির দেখভাল করতে হবে, তবেই আমরা মানুষ হিসেবে আমরা রক্ষা পাবো, নয়তো প্রকৃতির কারণেই দেখা যাবে আমরা ধ্বংস হয়ে যাব। এরপর আছে প্রার্থী লিখেছেন সুকান্ত ভট্টাচার্য, এবং প্রার্থীর মূল বিষয় কি? গরিবের প্রতি মমত্ববোধ। এটাও একটা মানব কেন্দ্রিক কবিতা, এবং এখানে মূলত দেখানো হয়েছে যে গরিবের প্রতি মানুষের কতটুকু, মানে মানুষের মমত্ববোধ কেন থাকা উচিত বা কিভাবে থাকা উচিত এই জিনিসটা। এখানে সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সুকান্ত ভট্টাচার্য তরুণ কবি ছিলেন, কিশোর কবি বলা হয় ওনাকে, এবং উনি খুব কম বয়সে তিনি মারা যান। ওনার লেখক পরিচিতিটা তোমাদের জন্য স্পেশালি খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থী কবিতায় প্রার্থী হচ্ছে কবি, এবং শীতের দিনে গরিবরা এক টুকরো কাপড়ের কি ঢাকে? কান ঢাকে। আচ্ছা, প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ছাড়পত্র নামক গ্রন্থ থেকে। কৃষকের চঞ্চল চোখ বলতে বোঝানো হয়েছে অধীর প্রতীক্ষা, যে এটা কিন্তু একটা টিকা, শব্দার্থের মতো টিকা। অকৃপণ শব্দ দ্বারা বোঝানো হয়েছে উদার, কৃপণ নয় এমন, এবং বিশাল। 1 ও 2 উদার এবং কৃপণ নয় সেটা বলতে মূলত বোঝানো হয়েছে। উদ্দীপকের রায়হানের দেখা দৃশ্যের সাথে
প্রার্থী কবিতাটি কিভাবে সম্পর্কিত? আচ্ছা, রায়হান 5 বছর দেশের বাইরে রয়েছে। এবছর ঈদ করার জন্য দেশে ফেরার পথে দেখলো রাস্তার পাশে অসংখ্য মানুষ শীতে কষ্ট পাচ্ছে। এই দৃশ্যটি তার বিদেশে ফিরে যাওয়ার উৎসাহকে দমিয়ে ফেললো। সে তার পরিকল্পনা বদলে তথ্যচিত্র বানানোর উদ্যোগ নিল। রায়হানের উদ্যোগটি সকলের সাধুবাদ জানালো। উদ্দীপকের রায়হানের দেখা দৃশ্যের সাথে প্রার্থী কবিতাটি কিভাবে সম্পর্কিত? প্রার্থী কবিতাতেও কিন্তু গরিবের প্রতি মমত্ববোধ এবং যারা শোষিত, যাদের কিছু নাই, নিঃস্ব, তাদের প্রতি মানুষের মানবতাবোধ দেখানোর যে দিকটা, এটা ফুটে উঠেছে এবং এটা উদ্দীপকের সাথে কিন্তু মিলে গেছে। কবিতার চিন্তা উদ্দীপকের রায়হানের পরিবর্তিত পরিকল্পনা ও লক্ষ্যের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে। হ্যাঁ, কবির চিন্তা ছিল কি? কবির চিন্তা হচ্ছে যে সকলেরই এগিয়ে আসা উচিত। এই নিঃস্ব যে শ্রেণী রয়েছে, নিঃস্ব শ্রেণী, তাদের প্রতি মমত্ববোধ দেখাতে সবার এগিয়ে আসা উচিত এবং এই জিনিসটাই আমরা উদ্দীপকে দেখতে পাই। রায়হানের মধ্যে সে আর্তের সেবা করার জন্য সে বাইরে মানে বিদেশে পড়তে যাওয়া, বিদেশে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে সে দেশে থেকে যায়। তো এই জিনিসটা আমাদের মানে একটা সফল প্রতিফলন, আমাদের কবিতার যে মূল কথা সেটার সফল প্রতিফলন আমরা এই উদ্দীপকে দেখতে পাচ্ছি। তারপর আছে 21-এর গান, লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। 21-এর গান আমাদের ইতিহাস ভিত্তিক একটা কবিতা এবং এই কবিতাটা আমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু ইতিহাস নির্ভর যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো আর কি। এবং আব্দুল গাফফার চৌধুরীর লেখক পরিচিতিটা আমরা দেখব, যেহেতু এই কবিতাটা আসলে খুবই একটা এমন একটা সময়ে রচনা করা হয় যে সময়টায় বাংলার স্বাধীনতার ইতিহাস কিন্তু মানে স্বাধীনতার অবস্থাটা খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল। আচ্ছা, এখান থেকে কয়েকটা দেখি, এখান থেকে জ্ঞানমূলক কি বেশি আসবে। কালবৈশাখীরা কিসের প্রতীক? কালবৈশাখীরা হচ্ছে বলিষ্ঠ তরুণ সমাজের প্রতীক। কালবৈশাখী যেমন সবকিছু একসাথে ঝড়ের বেগে গতিতে সব নিয়ে চলে যায়, ঠিক তেমনি এই তরুণ সমাজও কিন্তু কালবৈশাখীর মতোই শক্তিশালী, চঞ্চল। 21-এর গান কবিতার বিষয়বস্তু কি? বাঙালির আত্মত্যাগ ও শহীদদের স্মরণ। এটা মূলত 21শে ফেব্রুয়ারির শহীদদের স্মরণার্থে এই কবিতাটি লেখা। ক নামক রাষ্ট্রের শাসক গোষ্ঠী ছাত্র জনতার দাবি পূরণ না করে তাদের উপর বিনা অপরাধে গুলিবর্ষণ করে হত্যা করে। ক রাষ্ট্রের ঘটনার সঙ্গে আমাদের দেশের কোন ঘটনাটি সাদৃশ্যপূর্ণ? ভাষা আন্দোলন। এটা আমাদের দেশের ভাষা, এবং এখান থেকে মূলত ভাষা আন্দোলন ভিত্তিক প্রশ্নই আসবে সব। ভাষা আন্দোলনের সাথে মিলিয়ে এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন করা হবে। উদ্দীপকটি 21-এর গান কবিতার কোন দিকটি ইঙ্গিত করে? এখানে কি বলা হয়েছে? ভাষাচয়নিক ও প্রত্যক্ষদর্শী হিসেবে আসাদ সাহেব এক সেমিনারে 21শে ফেব্রুয়ারির ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জাতির উপর অকথ্য অত্যাচার, নির্যাতন চালিয়েছিল। দেশের সোনার ছেলেদের খুন করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। পাকিস্তানি নরপশুদের বুলেটের গুলিতে সেদিন ঢাকার রাজপথ বাংলার সোনার ছেলেদের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল। 21-এর গান কবিতার ঐতিহাসিক দিকটি যে প্রেক্ষাপটের উপর নির্ভর করে 21-এর গান কবিতাটি লেখা হয়েছে, সেই প্রেক্ষাপটটি আমরা উদ্দীপকে দেখতে পাই। ঘয়ে বলা হয়েছে কি? উদ্দীপকের ভাষা সৈনিক আসাদের বর্ণনায় 21-এর গান কবিতার মূল বক্তব্য ফুটে উঠেছে। মূল বক্তব্য এখানে বলা হয়েছে, সেদিনের স্মৃতি কোনোদিনও আমি ভুলতে পারবো না, এবং 21-এর গানেরও কিন্তু মূল বক্তব্য এটাই যে এই শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার মতো নয়, তাদের যে আত্মত্যাগ এটা সারা জীবন মনে রাখার মতো, এবং যতদিন এই দেশ থাকবে, দেশের স্বাধীনতা থাকবে, ঠিক ততদিনই আসলে এই শহীদদেরকে স্মরণ করতে হবে আমাদের প্রত্যেক মুহূর্তে। তো এইটাই হচ্ছে এই কবিতার মূল উদ্দেশ্য, যেটা আমাদের উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। এরপর আছে প্রার্থনা। প্রার্থনা কবিতাটি কার লেখা বলো তো দেখি তোমরা? এবং এই প্রার্থনার যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য কি? যে এখানে আসলে প্রভুর কাছে প্রার্থনা করা হয়েছে যাতে প্রভু বা ঈশ্বর, সৃষ্টিকর্তা লেখককে বল দেন বা শক্তি দেন যাতে তিনি সকল বিপদের মোকাবেলা করতে পারেন। প্রভুকে পথের কি বলা হয়েছে? পথের সম্বল বলা হয়েছে। এখানে প্রভু বা সৃষ্টিকর্তাকে একমাত্র পথের সম্বল এবং তিনি ছাড়া ত্রাণকর্তার কেউ নাই, এই ব্যাপারটা, এটা একটা হচ্ছে দর্শন ধর্মী একটা কবিতা। কবি এক মুহূর্তে প্রভুকে ভুলেননি, তার দরিদ্রের পেছনে, বিপদের ক্রোড়ে এবং সুখের সাগরে, তিনটাই। কারণ কবি প্রত্যেক মুহূর্তে প্রভুকে স্মরণ করছেন বা সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। তো এটা একটা আসলে বিশ্বাস নির্ভর একটা কবিতা। বিধাতার স্নেহকণা কি? স্নেহকণা হচ্ছে জগতের আয়ু, জগতের আয়ু বিধাতার স্নেহকণা। এটা জ্ঞানমূলক একটা প্রশ্নের উত্তর। এখান থেকে সৃজনশীল দেখি। উদ্দীপকের প্রার্থনা কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তুমি প্রভু, তুমি মোর প্রিয়তম সাথী, তুমি আমার জীবনের পথের
আমার জীবন পথের অন্ধকারের বাতি। এখানে কিন্তু প্রভুর যে মানে সৃষ্টিকর্তার যে মাহাত্ম্য, সৃষ্টিকর্তার বিশালতা সম্পর্কে এবং সৃষ্টিকর্তা কতটা আপন মানুষের, এই জিনিসটা এখানে ফুটে উঠেছে। এবং এটা আমাদের কবিতার এই অংশকে, এই যে সৃষ্টিকর্তার মাহাত্ম্য বা সৃষ্টিকর্তার সাথে কবির যে সখ্যতা, এই ব্যাপারটা এখানে ফুটিয়ে তুলেছে। উদ্দীপকটি প্রার্থনা কবিতার সমগ্র ভাবকে ধারণ করে কিনা? তোমাদের কি মনে হয়? সমগ্র ভাবকে ধারণ করে না, আংশিক ভাব ধারণ করে। কারণ মেইন কবিতায় কিন্তু কবি সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, যেই বিষয়টা এখানে নেই। এখানে শুধু সৃষ্টিকর্তাকে একজন সাথী হিসেবে বা বন্ধু হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার প্রতি যে কবির আকুলতা বা সাহায্য প্রার্থনা করা, সবসময় তাকে যাতে শক্তিতে বা বিপদে শক্তি দিয়ে সাহায্য করা, বিপদে যাতে সে হাল ধরতে পারে, এই ব্যাপারটা এখানে অনুপস্থিত ছিল। বাবুরের মহত্ব। বাবুরের মহত্ব কে লিখেছেন? কালিদাস রায়। এটাও একটা বেশ মধ্যযুগীয় একটা কবিতা। এবং এই কবিতায় বাবুরের বাবর, এখানে বাবরের কাহিনী লেখা, এবং এটা একটা মোটামুটি ইতিহাস ভিত্তিক কবিতা বলা যেতে পারে। বাবুরের মহত্ব কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা পর্ণপুট নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত। বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বাবরের। যে কঠিন জীবন, কাউকে জীবন দেওয়াটা কঠিন, জীবন নেওয়া তো সহজ, জীবন নিতে তো সবাই পারে। এবং এখানে কাহিনী নির্ভর, যেহেতু তোমাদের এই কাহিনীটা বেস করে ভালো মতো জানতে হবে। কাহিনীটা জানলেই তোমরা উত্তর করতে পারবে। সৃজনশীল দেখি। উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার সাথে কিভাবে সম্পর্কযুক্ত? উদ্দীপকে কি বলা হয়েছে? স্কুল থেকে ফেরার পথে সাইম দেখলো একটি 6-7 বছরের ছেলে পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছে। এদিকে সে নিজেও সাঁতার জানে না, তবু প্রাণের মায়া ত্যাগ করে পুকুরে ঝাঁপিয়ে পড়লো এবং ছেলেটিকে প্রাণে বাঁচালো। বাবুরের মহত্ব কবিতায় আমরা দেখি যে বাবুর কিন্তু একটা গাছকে বাঁচানোর জন্য বা নিজের জীবনকে কত সহজেই আসলে উৎসর্গ করে দেয়। এই জিনিসটাই এখানে প্রকাশ পেয়েছে, যে জীবনের জন্য জীবন, মানুষের জন্য মানুষ, এই ব্যাপারটা ফুটে উঠেছে। রাজপুত্রের আচ্ছা, ঘয়ে যাই। সাইমের মানসিকতা সম্রাট বাবরের প্রতিচ্ছবি। অবশ্যই, কারণ সম্রাট বাবর আসলে খুবই জনতার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, এবং তিনি খুবই জনগণের একজন প্রিয় শাসক ছিলেন। তিনি জনগণের দুঃখ দুর্দশা রোধে, দুঃখ দুর্দশা দূর করার জন্য সারা দিন রাত কাজ করতেন। এবং তার এই মানব প্রেমী বা তার এই প্রজাপ্রীতির যে মানবতা সম্পন্ন গুণবোধ, সেটা আমরা এখানে এই উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এটা আসলে বলা যায় যে সাইম আসলে বাবরের প্রতিচ্ছবি। এরপর আছে রূপাই। রূপাই রূপাই কার লেখা? রূপাই হচ্ছে কবি জসিমউদ্দিনের লেখা। রূপাইয়ের বাহু দেখতে কেমন? রূপাইয়ের বাহু দেখতে নরম। এখানে কিন্তু রূপাইয়ের বর্ণনা দেয়া আছে, এবং রূপাইয়ের বর্ণনা তোমাদের ভালো মতো জানতে হবে। রূপাই কবিতায় রূপাইকে কিসের মতো উপকারী হিসেবে দেখানো হয়েছে? শাল সুন্দি বেতের মতো উপকারী হিসেবে দেখানো হয়েছে। রূপাইয়ের মাথার চুল কেমন? রূপাইয়ের মাথার চুল কালো। রূপাই কবিতায় কালো চোখ দিয়ে আমরা কি দেখি? কালো চোখ দিয়ে আমরা ধরা দেখি, মানে পৃথিবী দেখি। ধরা বলতে এখানে পৃথিবী বোঝানো হচ্ছে। জসিমউদ্দিন রচিত কবর কবিতাটি কেন বিশেষভাবে প্রশংসিত হয়েছে? কারণ এটা পল্লীর প্রসঙ্গ বলে। যেহেতু কবর কবিতাটি পল্লী সংক্রান্ত, এবং পল্লী কবি বলা হয় জসিমউদ্দিনকে এই কারণেই, তিনি পল্লীর রূপ অনেক নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন। এক কালেতে ওরই নামে গা হবে নাম। রূপাই কবিতায় এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? ওর পরিচয়ে সবাই পরিচিত হবে, রূপাইয়ের পরিচয়ে সবাই পরিচিত হবে, এটা বলা হয়েছে। সজল স্কুলের সেরা ছাত্র, সে যেমন পড়াশোনায় ভালো তেমনি খেলাধুলায়। সজল ভালো ছবি আঁকতে পারে, কিন্তু তার চেহারা খুবই খারাপ। গায়ের রং যেমন কালো তেমনি বিশাল তার দেহ, দুষ্টু ছেলেরা তাকে কসাই বলে। উদ্দীপকের সাথে রূপাই কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। রূপাই কবিতার সাদৃশ্য কি? চেহারা খারাপ হলে গুণের কারণে মানুষের প্রিয় হওয়ার দিকটা এখানে দেখানো হয়েছে, এবং রূপাই একটা চরিত্র, এই কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে জসিমউদ্দিনের কবিতাটা লেখা। এবং এখানে মূলত দেখানো হয়েছে যে বাহ্যিক রূপের চেয়ে অন্তরের সৌন্দর্য বা গুণাবলী, মানুষের গুণাবলী বা মানুষের যে গুণগুলো রয়েছে, এগুলো কত গুরুত্বপূর্ণ, এগুলো একটা মানুষকে কিভাবে সবার মতো জনপ্রিয় করে তোলে, এই জিনিসটা এখানে ফুটে উঠেছে।
কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল, কথাটি উদ্দীপক ও রূপাই কবিতার মূল কথায় যুক্তি দাও। যেখানে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে বাহ্যিক সৌন্দর্যকে এখানে বলা হয়েছে আপেক্ষিক, যে কারো কাছে হয়তো কালো দেখলে মনে হতে পারে অসুন্দর, কিন্তু কালো হলেই যে অসুন্দর হবে বিষয়টা তা না, সৌন্দর্য আসলে সার্বজনীন। রূপাই কবিতায় গায়ের চাষার ছেলে রূপাইয়ের দেহগত সৌন্দর্যের কথা বলা রয়েছে। কবির মতে রূপাই কালো হলেও সে আমাদের বন্ধু, এবং এখানে বন্ধুত্ব, মানুষের মধ্যে সম্পর্ক, কারো গুণাবলী, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিকতার চেয়ে। এই জিনিসটা এখানে ফুটে উঠেছে, যেটা আমাদের সৃজনশীলের যে আমাদের উদ্দীপকের যে কবিতাটা দেওয়া আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন আমরা আমাদের আনন্দ পাঠের অংশটাতে যাব, কাকতারুয়া অংশে। কাকতারুয়া গল্পটা লিখেছেন কে? লিখেছেন সত্যজিৎ রায়। এবং এই গল্পটার মূল কথা যেটা যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কুসংস্কার। কুসংস্কার কখনো কোনো কিছু ভালো কিছু বয়ে আনে না। এমনিতে কাহিনী তো তোমরা জানোই, বই থেকে পড়ে নিয়েছো, এবং কাহিনী পড়লে যেটা হয় জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সহজেই করা যায়, জ্ঞান অনুধাবন দুটাই করা যায়। এবং উচ্চতর দক্ষতা ভিত্তিকটা করার জন্য আমাদের মূল ভাবটা জানতে হয়। মূল ভাবটা আমরা জানি, মূল ভাবটা হচ্ছে যে কুসংস্কারকে প্রাধান্য না দেয়া। আর তাছাড়া এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে এগুলো বই পড়লেই মোটামুটি পারা যাবে। আচ্ছা, সাধারণত এই ধরনের আনন্দ পাঠ থেকে যে প্রশ্নগুলো হয় এমসিকিউ, সব জ্ঞানমূলকই আসে। সুতরাং গল্পটা যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে দেখবে তোমাদের জন্য বোঝাটা ইজি হবে। আচ্ছা, এখানে একটা দেখো সৃজনশীল দেওয়া আছে। রাহুল ছোটবেলা থেকে আত্মবিশ্বাসী ও যুক্তিবাদী, তবে তার ঠাকুমা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করতেন এবং নানা কাজে শুভ অশুভ মুহূর্ত দেখতেন। একদিন ঠাকুমা বললেন আজ যাত্রা নিষিদ্ধ, বাইরে বের হতে নেই। কিন্তু রাহুল যুক্তির আলোকে দেখলো দিনক্ষণ যাই হোক বাস্তবতা ভিন্ন হতে পারে। তো এখানে মানে আমাদের গল্পের যে মূল কথা সেটারই কিন্তু মূল কথাটারই প্রতিফলন ঘটেছে। গয়ে বলা হয়েছে কি, উদ্দীপক ও গল্পের ভিত্তিতে ব্যাখ্যা করো। কুসংস্কার আর বাস্তবতা সবসময় এক হয় না। কুসংস্কার হচ্ছে বিশ্বাস, আর বাস্তবতা হচ্ছে বাস্তবতাই, যেটা ঘটবে সেটা আসলে আগে থেকে কুসংস্কারের মাধ্যমে নির্ধারণ করা যায় না। কুসংস্কার শুধুমাত্রই একটা অন্ধবিশ্বাস। ঘয়ে কি বলা হয়েছে? বলা হয়েছে যে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তির জীবনে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। উদ্দীপক ও গল্পের আলোকে বিশ্লেষণ করো। যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তির আসলে যে বিশ্বাস সেটাকে পরিবর্তন করে ফেলতে পারে, মানে অন্ধবিশ্বাসের জায়গাটা পরিবর্তন করে ফেলতে পারে এবং তাকে আলোকিত করতে পারে যুক্তি এবং বিজ্ঞানের দিকে। তো এটা আমরা আমাদের গল্পের আলোকে ব্যাখ্যা করব এখানে। এরপর আছে নয়াপত্তন। নয়াপত্তন কে লিখেছে? জহির রায়হান। আমরা জহির রায়হানের জীবনী সম্পর্কে এখানে জানবো, এবং তারপর যেটা করব নয়াপত্তনের মূল কথা। নয়াপত্তনের মূল কথা কি? যে যার যেখানে থাকা উচিত, যার যেটা কাজ তাকে সেটাই দেওয়া উচিত, যার যেটা কাজ নয় তাকে সেটা দিলে কিন্তু বিপত্তি বাঁধতে পারে। সুতরাং যে যেটার জন্য সামর্থ্যবান বা যেই কাজটার জন্য যোগ্য তাকে আসলে সেই কাজটাই করতে দেওয়া উচিত। যেমন এখানে দেখো, এখানে সব মোটামুটি জ্ঞানমূলক দেওয়া আছে, গল্পটা পড়লে মোটামুটি তুমি অ্যান্সার করতে পারবে। চলো আমরা সোজা সৃজনশীলে চলে যাই। সৃজনশীলে দেখো কি বলা হয়েছে। উদ্দীপক ও গল্পের ভিত্তিতে ব্যাখ্যা করো সমাজে শিক্ষার প্রসারে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব কতটা। রফিক সাহেব একটা ছোট গ্রামে থাকেন যেখানে কোনো ভালো স্কুল ছিল না। তিনি বুঝতে পারলেন শিক্ষার অভাবে গ্রামের মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি নিজ উদ্যোগে একটি স্কুল স্থাপনের সিদ্ধান্ত নিলেন। প্রথম দিকে গ্রামের কিছু লোক আপত্তি তুললেও পরে সবাই একত্রিত হয়ে তাকে সাহায্য করলো। তাহলে এই অংশটা আমাদের গল্পের সাথে কিভাবে রিলেটেড, যে আমরা আমাদের গল্পে যে উদ্দীপকের রফিক সাহেব নিজের প্রচেষ্টায় একটা স্কুল স্থাপন করেন যা গ্রামের শিশুদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। একইভাবে গল্পের সোনু পণ্ডিত গ্রামের মানুষের অনাগ্রহ প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করেন। এই শিক্ষা বিস্তারের যে কাজটা, শিক্ষা বিস্তারের অংশটুকুর সাথে আমাদের উদ্দীপকের সাথে মিল রয়েছে। একজন শিক্ষানুরাগী ব্যক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে কিভাবে ভূমিকা রাখতে পারেন, উদ্দীপক গল্পের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ একজন শিক্ষানুরাগী ব্যক্তি সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে কতখানি সাহায্যকারী হতে পারে সেটা আমরা সোনু পণ্ডিতকে দেখতে পারি, এবং আমাদের উদ্দীপকের যে রফিক সাহেবের কথা বলা হয়েছে আমরা সেটা দেখলেও বুঝতে পারি। এই দুইটা কম্পেয়ার করে আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি এখানে। তারপর আছে হেমাপ্যাথি এবং অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি গায়ের রোগ হোমিওপ্যাথিকে ডাকতো হেমাপ্যাথি, এবং অ্যালোপ্যাথিকে ডাকতো অ্যালোপ্যাথি। আচ্ছা,
এখানে কিন্তু এই হাতুড়ে ডাক্তারের কথা বলা আছে এবং হাতুড়ে ডাক্তারের যে ফলাফল সেটা কত ভয়াবহ হতে পারে এবং সঠিক চিকিৎসার ক্ষেত্রে হাতুড়ে ডাক্তারদের আসলে এড়িয়ে যাওয়া উচিত, এই জিনিসটা বলা উচিত। তিনি কুইনাইনের ইনজেকশন দিতেন। দেখো ইদ্রিস আলী কেন তোরাব ডাক্তারের কাছে যেতে চাইতেন না, কারণ তিনি তোরাব ডাক্তারকে বিশ্বাস করতেন না, হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাস করতেন এবং তিনি ইনজেকশন ভয় পেতেন, সবগুলোই ঠিক, যার কারণে তিনি তোরাব ডাক্তারের কাছে যেতেন না। এবং তোরাব ডাক্তার আসলে একজন হাতুড়ে ডাক্তার ছিল না, তোরাব ডাক্তার আসলে অ্যালোপ্যাথির ডাক্তার ছিল। নতুন চাকরিতে যোগ দিতে যাওয়ার পথে অর্ণব ট্রেন ধরতে গিয়ে শুনলো আজ নাকি অশুভ দিন। স্টেশনের চা দোকানের কাকু বললেন আজ কেউ নতুন কাজে যোগ দেয় না, দুর্ভাগ্য নেমে আসবে। কিন্তু অর্ণব এসব কথায় কান্না দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রেনে উঠলো। তার যুক্তি ছিল পরিশ্রম আর নিষ্ঠাই ভাগ্য করে দেয়, অন্ধবিশ্বাস নয়। তার উদ্দীপকে দেখো কি বলা হয়েছে যে উদ্দীপক ও গল্পের ভিত্তিতে ব্যাখ্যা করো যুক্তিবাদী মনোভাব কুসংস্কারের বিরুদ্ধে কিভাবে কার্যকর হয়। এই যে উদ্দীপকের অর্ণব ও গল্পের নায়ক উভয়ই কুসংস্কারের বিরুদ্ধে তাদের যুক্তিপূর্ণ যে প্রতিবাদ এটা গড়ে তোলে বা যুক্তিপূর্ণভাবে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে যে সব অন্ধবিশ্বাসের আসলে কোনো ভিত্তি নেই এবং এই অন্ধবিশ্বাসের বিরোধিতা আমাদের গল্পেরও মূল প্রতিপাদ্য বিষয় এবং উদ্দীপকেরও মূল প্রতিপাদ্য বিষয়। ঘরে দেখো কি বলা আছে আত্মবিশ্বাস ও যুক্তিবাদিতা কিভাবে একজন মানুষের সফলতার চাবিকাঠি হতে পারে, উদ্দীপক ও গল্পের আলোকে বিশ্লেষণ করা আছে। আত্মবিশ্বাস এবং যুক্তিবাদিতা থাকলে মানুষ যেমন বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করতে পারে এবং নিজের সমস্যাগুলো যুক্তির আলোকে সমাধান করতে পারে, একজন অন্ধবিশ্বাসী কিন্তু সেটা পারে না। তাই অন্ধবিশ্বাসীরা এইসব জিনিসে ব্যর্থ হতে থাকে। আমরা পরেরটাতে চলে যাই। ডেভিড কপারফিল্ডের লেখককে, এখানে কিন্তু আমাদের লেখকের নাম যেমন জানতে হবে তেমন অনুবাদকের নামটাও জানতে হবে আমাদের এমসিকিউ এর জন্য। ডেভিড কপারফিল্ড লিখেছেন চার্লস ডিকেন্স। মার্স্টন সাহেবের বোন কেমন ছিলেন? মার্স্টন সাহেবের বোন ছিলেন কঠোর ও শাসক সুলভ। ক্রিকল সাহেব কেমন ছিলেন? সালেম হাউসের প্রধান। আমাদের এই গল্পের যেটা প্রধান কথা সেটা হচ্ছে আমাদের চরিত্রগুলো ভালো মতো বিশ্লেষণ করতে হবে এবং আরেকটা যে প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। যেমন স্টিরফোর্ড কে ছিলেন? স্টিরফোর্ড ছিলেন ডেভিডের বন্ধু, ডেভিড কপারফিল্ডের বন্ধু ছিলেন এই স্টিরফোর্ড। এখন একটা আমরা সৃজনশীল দেখি। অরিন্দম ছোটবেলা থেকেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছে, বাবাকে ছোটবেলাতে হারিয়ে সে মায়ের আশ্রয়ে বড় হয়, কিন্তু সৎ বাবার অত্যাচার ও নিষ্ঠুরতার কারণে সে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পথে পথে নানা বাধার সম্মুখীন হলেও সে কখনো হাল ছাড়েনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে সে জীবনে সফলতা অর্জন করে এবং প্রমাণ করে দেয় যে কঠিন সময়ে একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী করে দেয়। এখানে অরিন্দম কিন্তু আমাদের গল্পের এই ডেভিডের একটা প্রতিচ্ছবি আমরা বলতে পারি। সে একদম যে ডেভিড যে সকল জিনিসগুলো অতিক্রম করে গেছে এখানে কিন্তু অরিন্দমও সেই সব ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছে। উদ্দীপক গল্পের ভিত্তিতে ব্যাখ্যা করো কঠিন পরিস্থিতি কিভাবে একজন মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের অরিন্দম ও ডেভিড কপারফিল্ড উভয়ই ছোটবেলা থেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। ডেভিড তার সৎ বাবার অত্যাচার সহ্য করেও নিজেকে গড়ে তুলেছে, যেমন অরিন্দমও বাধা বিপত্তি পেরিয়ে সফল হয়েছে। কঠিন সময় একজন মানুষের সহনশীলতা, আত্মনির্ভরশীলতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে। এই যে মানুষের কঠিন সময় পার করে গিয়ে সফলতার দ্বারপ্রান্তে যাওয়া বা নিজেদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আমাদের গল্পের যেমন মূল প্রতিপাদ্য বিষয়, আমাদের উদ্দীপকেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। তোমরা যদি মোটামুটি প্রত্যেকটা গল্পেরই মূল ভাব পড়ো আনন্দ পাঠের, তোমরা মোটামুটি এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা সেই মূল ভাবের আলোকে উত্তর করতে পারবে। উদ্দীপক ও গল্পের আলোকে বিশ্লেষণ করো কিভাবে একজন ব্যক্তি কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমরা দুইটা কাহিনীতেই আমরা দেখলাম, গল্প এবং উদ্দীপক দুইটাতেই আমরা কিন্তু ফলাফলটা দেখলাম যে তারা যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তখন তাদের এই কঠিন পরিস্থিতি পার হওয়ার জন্য তাদের যে আত্মবিশ্বাস প্রয়োজন, গভীর দৃঢ়তা প্রয়োজন, মনের চিত্তের দৃঢ়তা প্রয়োজন, সেই দৃঢ়তার মাধ্যমে যখন তারা সেই বিপদ কাটিয়ে ওঠে তখন তাদের আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে যায় এবং তাদের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি হিসেবে তাদের এই পরিশ্রমই কাজ করে।
মুক্তি, যার আসল লেখকের নাম অ্যালেক্স হ্যালি। আমাদের লেখক পরিচিতি, অনুবাদক পরিচিতি ভালো মতো জানতে হবে। এবং মুক্তির যে মূল কথা, মুক্তির মূল কথা কি ছিল? যে বর্ণবাদের বিরুদ্ধে বা সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা বা সেই বর্ণবাদের কবল থেকে মুক্তি লাভ, সেটাই হচ্ছে গল্পের মূল কথা। কোনটার শিকল ছেঁড়া কি সম্ভব ছিল? কঠিন কিন্তু সম্ভব ছিল। সাদা মানুষগুলো কোনটাকে কিভাবে দেখছিল? জীবন্ত পণ্য হিসেবে, মানে তাকে মানুষ হিসেবে গণ্য করছিল না। এখন আমরা একটা সৃজনশীল দেখি। রিমা ছোটবেলা থেকেই প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলত। সে সবসময় স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু পরিবার ও সমাজ তাকে বাধা দিত। একদিন সে সিদ্ধান্ত নেয় নিজের জীবন নিজের মতো করে গড়ে তুলবে। পরিবারের আপত্তি সত্ত্বেও সে চাকরি নেয় এবং নিজের পায়ে দাঁড়ায়। ধীরে ধীরে সে বুঝতে পারে স্বাধীনতা মানে শুধু শারীরিক মুক্তি নয়, বরং মানসিক এবং আত্মিক মুক্তিও সমান গুরুত্বপূর্ণ। এবং এটাই আসলে আমাদের গল্পের মুক্তি গল্পটির মূল কথা। দেখো গয়ে কি বলা হয়েছে? উদ্দীপক ও গল্পের ভিত্তিতে ব্যাখ্যা করো একজন নারীর জন্য স্বাধীনতা কেবল বাহ্যিক মুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, যেটা আমরা আমাদের প্রধান চরিত্র কুন্টার মধ্যে দেখতে পাই। যে মুক্তির এই যে রিমা ও মুক্তি গল্পের প্রধান চরিত্র উভয় বুঝতে পারে যে স্বাধীনতা মানে শুধু শারীরিক মুক্তি নয়, স্বাধীনতা মানে হচ্ছে আত্মিক মুক্তি এবং সমাজ থেকে আসলে সেই স্বীকৃতিটা পাওয়া, মুক্তির স্বীকৃতি বা স্বাধীনতার স্বীকৃতিটা পাওয়া। সমাজে প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তি কিভাবে নিজের মুক্তি অর্জন করতে পারে? সমাজে প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে গিয়ে নিজের মুক্তি অর্জন করা সহজ কাজ নয়। রিমা ও মুক্তি গল্পের প্রধান চরিত্র দুজনেই পরিবার ও সমাজের বাধার সম্মুখীন হয়েছে এবং তারা এই বাধাকে অতিক্রম করেছে নিজেদের দৃঢ় আত্মবিশ্বাসের সাথে এবং সংগ্রামের সাথে। তারা এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেছে, আত্মনির্ভরশীল হয়েছে, এবং এটা অর্জন করা আসলে সহজ কিছু না। ফিলিস্তিনের চিঠির যে মূল কথা, ফিলিস্তিনের চিঠির মূল কথাটা হচ্ছে যে নিজের যুদ্ধের সময় বা কোনো একটা জরুরি অবস্থায় নিজের দেশ জাতিকে ফেলে রেখে অন্য দেশে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং বিপদের সময় বা যুদ্ধ বিধ্বস্ত যখন অবস্থা চলে, তখন সেই সময় নিজের দেশ এবং জাতির পাশে বিপদে দাঁড়িয়ে তাদের পাশে থাকা এবং তাদের সেবা করার মধ্যে আসলে বীরত্ব বহমান। গল্পের প্রধান চরিত্রের নাম কি ছিল? মুস্তাফা। মুস্তাফা কোথায় পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন? ক্যালিফোর্নিয়ায়। গল্পে কুয়েতকে কেমন ভাবে বর্ণনা করা হয়েছে? কুয়েতকে বর্ণনা করা হয়েছে একঘেয়ে দমবন্ধকর জীবনযাপনের স্থান হিসেবে। মুস্তাফার বন্ধু নাদিয়াকে কি উপহার দিতে চেয়েছিল? লাল সালোয়ার। এটা মোটামুটি গল্প পড়লেই তোমরা জ্ঞানমূলক যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো তোমরা ইজিলি পারবে। সাইদ ও তার যুদ্ধবিধ্বস্ত এক শহরে বাস করে। প্রতিদিন তাদের জীবন কাটে অনিশ্চয়তা আর ভয়কে সঙ্গী করে, যেটা আমাদের ফিলিস্তিনের যে কাহিনী সেটা মোটামুটি একই রকম। একদিন স্কুল থেকে ফেরার পথে সাইদের ছোট বোন সামিরা দেখতে পেল একটি ধ্বংসস্তূপের নিচে আহত একজন বৃদ্ধা অসহায়ভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছেন। সামিরা দৌড় দিয়ে তাকে পানি দিল এবং তার ভাইকে খবর দিল। সাইদ দ্বিধাগ্রস্ত ছিল নিজের নিরাপত্তা নাকি মানবতার দায়িত্ব। শেষ পর্যন্ত সে বৃদ্ধকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সাহায্য করলো, যদিও তাতে তার নিজের জীবন ঝুঁকিতে পড়েছিল। আমাদের গয়ে বলা হচ্ছে কি উদ্দীপক ও গল্পের ভিত্তিতে ব্যাখ্যা করো মানবতা ও আত্মত্যাগ কিভাবে একজন ব্যক্তির জীবনে গুরুত্ব বহন করে। এবং আমাদের কিন্তু দুইটার কাহিনী সেম, দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের যেমন প্রধান চরিত্র মুস্তাফাও দেশের জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে দেশের পাশে ছিল, ঠিক তেমনি উদ্দীপকেও তাই হয়েছে। উদ্দীপকের সাইদ ও তার বোন সামিরা নিজের নিরাপত্তার কথা না ভেবে আহত বৃদ্ধকে সাহায্য করেছে, যা নিঃস্বার্থ মানবতার প্রকৃত উদাহরণ। একইভাবে ফিলিস্তিনের চিঠি গল্পের নাদিয়া নিজের পা হারানোর পরও আহত ও অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেছে এবং যা তার আত্মত্যাগের পরিচয় বহন করে। যুদ্ধবিধ্বস্ত সমাজে মানবতার মূল্যায়ন কেমন হওয়া উচিত? যুদ্ধবিধ্বস্ত সমাজে আসলে মানবতার মূল্যায়নটা আরো বেশি, কারণ ওই সময় মানবিক সাহায্যের যে মানবিক সাহায্যের সম্প্রসারণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই সময় মানবতার হাত না বাড়ালে কিন্তু দেশ ও জাতির সেবা করা যায় না এবং দেশ ও জাতি তখন বিপন্ন সংকটে পড়ে যায়। ফিলিস্তিনের চিঠি গল্পেও দেখা যায় নাদিয়া নিজের দুঃখ কষ্ট ভুলে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে। এসব ঘটনা আমাদের শেখায় যে যুদ্ধের বিভীষিকায় যখন মানুষের জীবন বিপন্ন হয় তখন সবার আগে প্রয়োজন হয় সহমর্মিতা, সহযোগিতা ও আত্মত্যাগের মনোভাব। তীরন্দাজের লেখকের নাম কি বলো? তীরন্দাজের যে লেখক সেটা খুব ভালো মতো আগে তোমাদের পড়তে হবে লেখক পরিচিতি, কারণ লেখক পরিচিতি থেকে প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু তাও জেনে রাখা ভালো।
অ্যাটলিস্ট লেখকের বাসা কোথায় বা সে তার জন্ম। তীরন্দাজের লেখকের নাম যোগীন্দ্রনাথ সরকার। ধৃতরাষ্ট্র রাজা হতে পারেনি কেন? তিনি জন্মান্ধ ছিলেন তাই। কর্ণ বাস্তবে কার পুত্র ছিল? কর্ণ ছিল কুন্তির পুত্র। এটা একটা ইতিহাস নির্ভর একটা লেখা। অর্জুন দ্রোণাচার্যের প্রতি কি প্রতিজ্ঞা করেছিলেন? প্রতিজ্ঞা করেছিলেন তার আদেশ মান্য করবেন। অরিজিৎ ছোটবেলা থেকে অত্যন্ত মনোযোগী ও ধৈর্যশীল। তার লক্ষ্য ছিল একজন দক্ষ তীরন্দাজ হওয়া। স্কুলের খেলাধুলার প্রতিযোগিতায় সে বরাবরই ভালো করত, কিন্তু একদিন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে সে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো। লক্ষ্যভেদ করতে গিয়ে সে বারবার ব্যর্থ হচ্ছিল। তখন তার প্রশিক্ষক তাকে বললেন, তুমি যদি শুধু লক্ষ্যকেই দেখো তাহলে অন্য সবকিছু আপনা আপনি হারিয়ে যাবে। প্রশিক্ষকের কথা অনুপ্রাণিত হয়ে সে আবার চেষ্টা করলো এবং অবশেষে সফল হলো। তো এইখানে উদ্দীপক ও গল্পের আলোকে বিশ্লেষণ করো, মনোযোগ ও অধ্যবসায় একজন ব্যক্তির সাফল্যে কিভাবে ভূমিকা পালন করে। আমরা তীরন্দাজ গল্পেও দেখতে পেয়েছি যে অর্জুন শুধুমাত্র পাখির চোখের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে কিভাবে সফল হয়েছিল, এবং আমরা বারবারই তীরন্দাজ গল্পে দেখতে পাই যে অধ্যবসায় মানুষের সাফল্যের পেছনে কতটুকু ভূমিকা পালন করে, এবং আমরা উদ্দীপকেও একই জিনিস এখানে দেখতে পেয়েছি। একজন দক্ষ ব্যক্তি শুধু প্রতিভা নিয়ে নয়, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমেও সাফল্য অর্জন করতে পারে, এবং এই কথাটাই আসলে মূলত গল্পের মূল কথা, যেটা তোমরা আরো সাজিয়ে লিখবে উত্তরে। এটা একটা ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে কাবুলের শেষ প্রহরে। এটা লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী মূলত ভ্রমণ কাহিনীর লেখক হিসেবে খুবই ফেমাস, এবং তার একটা খুবই ফেমাস বই হচ্ছে দেশে বিদেশে। তোমরা যদি কখনো সুযোগ পাও তোমরা এই বইটা পড়ে দেখবে। আব্দুর রহমান কিভাবে লেখকের প্রতি আবেগ প্রকাশ করেছিলেন? তিনি চোখের উপর হাত চেপে ধরেছিল। লেখক কোন শহর ছেড়ে গিয়েছিলেন? তিনি কাবুল শহর ছেড়ে গিয়েছিলেন। হাওয়াই জাহাজের ঘাঁটি কোথায় ছিল? শহরের বাইরের মাঠে ছিল। মোটামুটি গল্প পড়লে এগুলো নিজেরাই পারবে। সৌম্য একজন গবেষক। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি নিয়ে গবেষণা করা তার নেশা। সম্প্রতি সে আফগানিস্তানে গিয়েছিল। সেখানকার মানুষের আতিথেয়তা, জীবন সংগ্রাম ও সংস্কৃতি তাকে মুগ্ধ করেছিল, কিন্তু যখন দেশ ছেড়ে আসার সময় হলো তখন তার মনে হলো এই দেশ ও এখানকার মানুষদের জন্য এক ধরনের টান অনুভব করছে। বিদায়ের মুহূর্তে তার আফগান বন্ধু তাকে বিদায় জানিয়ে বলল, তোমাকে খোদার হাতে সঁপে দিলাম। সৌম্যের মনে হলো এই সম্পর্ক কেবলই ভ্রমণের নয়, হৃদয়েরও। এটা আসলে এই আব্দুর রহমানের সাথে লেখকের যে সম্পর্ক তৈরি হয়েছিল, একটা আত্মার বন্ধন তৈরি হয়েছিল, ঠিক সেটাই আসলে এখানে উদ্দীপকে প্রকাশ পেয়েছে। উদ্দীপক ও গল্পের ভিত্তিতে ব্যাখ্যা করো কেন মানুষ ভ্রমণ শেষে অনেক সময় বিচ্ছেদের বেদনায় আক্রান্ত হয়। যেটা আমরা দেখি যে আসলে ভ্রমণ করতে করতে এমন হয়ে যায় যে ওই জায়গার প্রতি একটা টান, ওই জায়গার মানুষের প্রতি এক ধরনের মায়া কাজ করে। তো এই জিনিসটা আমরা আমাদের উদ্দীপকেও দেখেছি, আমাদের গল্পেও ছিল। সংস্কৃতি ও হৃদ্যতা মানুষের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি ও হৃদ্যতা মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি করে, ভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যেও সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। দেশ, জাতি এবং দেশের সীমানার বাইরে গিয়ে অন্য এক জাতির মানুষের সাথে তার যে হৃদয়ের বন্ধন গড়ে তোলা, এটা আসলে এই সংস্কৃতি ও হৃদ্যতাই গড়ে তুলতে সাহায্য করে। তো এটাই আসলে আমাদের গল্পের শেষ অংশে এটাই দেখানো হয় যে আসলে বিদেশ ভ্রমণে গেলেও স্থানীয়দের সাথে এক ধরনের একটা আত্মিক বন্ধন তৈরি হয়, যে বিদেশে যিনি ভ্রমণ করতে যান তার, এবং এই বন্ধনটা আসলে খুবই স্পেশাল একটা বন্ধন, খুবই আন্তরিকতাপূর্ণ একটা সম্পর্ক। তো আমাদের মোটামুটি সাজেশন ক্লাসের এখানেই শেষ হলো, এবং আমরা এই ক্লাসে মোটামুটি আনন্দ পাঠ, কবিতা এবং গল্প তিনটা অংশই আমরা মোটামুটি কভার করার চেষ্টা করেছি, এবং আমরা দেখেছি যে কোন অংশটা কিভাবে পড়লে আমাদের জন্য পরীক্ষা আরো ভালো হবে। আশা করছি এই ক্লাসটি থেকে তোমরা অনেকখানি উপকৃত হয়েছো, এবং তোমাদের পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। তাছাড়া তোমরা মেইন যে অংশগুলো তোমাদের মনে হয়েছে যে এখনো পড়া হয়নি, পড়া বাকি আছে, যেহেতু সময় কম তোমরা তাড়াতাড়ি পড়ে ফেলবে, এবং এই সাজেশনগুলো যদি মেনটেন করে পড়ো, অ্যাটলিস্ট পরীক্ষার আগের রাতে একবার দেখো, তাহলে দেখবে যে অনেক কিছুই তোমাদের কমন চলে আসবে, বা অনেক কিছুতে তোমরা আত্মবিশ্বাস পাবে লেখার সময়, সৃজনশীল লেখার সময়। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।